কি। রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, ওকে। ওকে। আহ, একদম প্রথম স্লাইডটা যেটা, এইটা হচ্ছে আজকের ওয়েবিনারের টাইটেল বেসিক্যালি। তো আমি আবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, এবং আসসালামু আলাইকুম। আমাদের আজকের ফ্রি ওয়েবিনার টিচার্স টাইম থেকে আয়োজন করছি আমরা, ম্যানেজ ইউর ক্লাসরুম স্মার্টলি। সো আমরা যারা অলরেডি টিচিং প্রফেশনে আছি তারা 82% টিচার্স আমরা আসলে মনে করি যে আমরা ক্লাসরুমটাকে স্মার্টলি ম্যানেজ করতে পারছি না এবং স্ট্রাগল করছি। এইটা আসলে আমরা একটা সার্ভে করেছিলাম, সেই সার্ভেতে হচ্ছে। এবং আহ, এই যে টিচারদেরকে নিয়ে যারা কাজ করে বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিও এনজিও, তারাও এই ধরনের বিভিন্ন সার্ভে টার্ভে করে। তো এই জায়গাগুলোতে দেখা গেছে যে ম্যাক্সিমাম যেই প্রবলেমটা ফেস করে টিচাররা, সেটা হচ্ছে গিয়ে তাদের ক্লাসরুম এবং এই ক্লাসরুমের এনভায়রনমেন্টটাকে আসলে প্রপারলি ম্যানেজ করা নিয়ে। সো এই স্ট্রাগলটা কিভাবে আপনারা সলভ করতে পারেন সেইটা নিয়ে আমরা আজকের ওয়েবিনারটা রেখেছি। এটা আসলে যেহেতু ফ্রি ওয়েবিনার এবং এখানে অনেক আহ, বড় করে আমরা খুব বেশি জিনিস হয়তো আপনাদেরকে শেখাইতে বা পড়াইতে পারবো না। তো আমরা চেষ্টা করবো যে আজকের সেশনটা থেকে একদম বেসিক ক্লাসরুম ম্যানেজমেন্টের কিছু টেকনিক যেন আমরা নিয়ে যেতে পারি, যেটা আমরা আমাদের ক্লাসরুম গুলোতে আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে। সো ক্লাসরুমে যেসব চ্যালেঞ্জ আমরা ফেস করি টিচাররা, সেইটাকে যেন আমরা অপরচুনিটিস হিসেবে নিতে পারি আমাদের সাকসেসের জন্য, বা হচ্ছে সাকসেসফুল টিচার হওয়ার জন্য। আচ্ছা, আমি জাস্ট প্রথমে আমার পরিচয়টা একটু ছোট করে দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম তাসিন। আমি টিচার্স টাইম আমাদের যে ট্রেনিং প্ল্যাটফর্মটা আছে এটাতে ব্র্যান্ড লিড হিসেবে আছি। এবং আমাদের মেইন কোম্পানি যেটা লাইট অফ হোপ লিমিটেড, লাইট অফ হোপের ডিজিটাল গ্রোথ ম্যানেজার হিসেবে আছি। তো আমাদের টিচারদের জন্য, প্যারেন্টদের জন্য, বা স্কুল থেকে যারা জয়েন করে তাদের জন্য যত ধরনের আমাদের ট্রেনিং প্রোগ্রামস গুলো আছে, আমরা টিচার্স টাইমের থ্রুতে আসলে এই ট্রেনিং প্রোগ্রামস গুলো করি and আমি এগুলো ম্যানেজ করছি। আমি এডুকেশন এবং ট্রেনিং, যেই জায়গাটা আমার, আমি আসলে পড়াশোনা করেছি ঢাকা কমার্স কলেজ থেকে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি। তো আমার ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি বিজনেস নিয়ে পড়াশোনা করা আর কি। বাট যেহেতু আগে থেকেই বাচ্চাদেরকে নিয়ে কাজ করার একটা ইচ্ছা আমার ছিল, তো দেখা গেছে যে আমি কিডস টাইমে আমাদের আরেকটা ইনিশিয়েটিভ যেটা আফটার স্কুল প্রোগ্রাম, কিডস টাইমে পার্ট টাইম টিচার হিসেবে লাইট অফ হোপের সাথে কাজ শুরু করেছিলাম। আর তারও আগে একদম মানে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি লাইট অফ হোপের একটা লাইব্রেরি প্রজেক্টে আর কি। সো এইগুলোর বাইরে আমার মোটামুটি লাস্ট 6 বছর ধরে আমি এই যে এডুকেশন, তারপর হচ্ছে ট্রেনিং, এই সেক্টরটাতে কাজ করছি আর কি, স্কিল ডেভেলপমেন্ট সেক্টরটাতে কাজ করছি। এবং ইউডেমি এবং ম্যাকিনসির মতো কিছু ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বা অর্গানাইজেশন থেকেও আমি বেশ কিছু ট্রেনিং করেছি আর কি, লিডারশিপ, তারপর হচ্ছে এডুকেশন, এই ধরনের বিভিন্ন টপিকের উপরে। সো আমি একটু সামনের দিকে আগাই। আহ, যেটা বলছিলাম যে আমাদের যে মেইন কোম্পানিটা লাইট অফ হোপ, এইটার একটা ব্র্যান্ড হচ্ছে টিচার্স টাইম। বাট আমরা আসলে কেন লাইট অফ হোপ শুরু করি, বা আমাদের এই যে টিচার্স টাইম ইনিশিয়েটিভ এবং অন্য যা কিছু আমরা করতেছি কেন করতেছি, ওইটা নিয়ে জাস্ট আমি একটু ছোট করে আপনাদেরকে শেয়ার করব। দেন আমরা মেইন সেশনে চলে যাব। সো লাইট অফ হোপ হচ্ছে গিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং আমরা ইম্প্যাক্ট ফোকাসড কোম্পানি আর কি। আমাদের বলতে পারেন যে সোশ্যাল এন্টারপ্রাইজ মডেলের যে প্রতিষ্ঠানগুলো হয় ওইগুলোর মতো আর কি আমরা কাজ করি, লাইক ব্র্যাক যেরকম কাজ করে। সো বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করাটা আসলে আমাদের মেইন উদ্দেশ্য বা মিশন যেটা আমরা বলি আর কি। সো আমরা আসলে লাইট অফ হোপ কেন শুরু করেছিলাম, যে আহ, মোটামুটি 10 বছর আগে আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ডাব্লিউএফ থেকে একটা রিসার্চ পাবলিশ হয় আর কি। সেখানে একটা স্ট্যাটিস্টিক্স এরকম ছিল যে 70% অফ দ্য আর্লি গ্রেড চিলড্রেন, যারা হচ্ছে গিয়ে আপনার এখন এই যে আর্লি গ্রেডে পড়াশোনা করতেছে, ক্লাস 4 থেকে ধরেন যে 6 7 এরকম পর্যন্ত আর কি। তো এই যে বাচ্চা কাচ্চা এরা আসলে যখন 10 15 বছর পরে গিয়ে চাকরি বাকরিতে ঢুকবে, তখন আসলে এমন এমন জব পজিশনস গুলা আসবে যেগুলোতে ওরা জয়েন করবে বা অ্যাপ্লাই করবে জয়েন করার জন্য, সেই জব পজিশন গুলো আসলে এখন এক্সিস্ট করে না। তো যদি ক্লিয়ারলি আরো ক্লিয়ার করে বলি তাহলে হচ্ছে গিয়ে আজকে যারা হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা আছে স্কুল গোয়িং, লাইক আপনাদের হয়তো অনেকেরই আছে যে 4 5 বছরের বাচ্চা, 8 10 বছরের। তো ওরা যখন ইউনিভার্সিটি বা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করে চাকরি বাকরিতে ঢুকবে, তখন ওদের যেই ধরনের স্কিলস প্রয়োজন হবে বা যেই জব ওপেনিংস গুলা তখন থাকবে, লাইক এখন যে রকম থাকে
যে অ্যাকাউন্টেন্ট, তারপর হচ্ছে গিয়ে এই ধরনের আরো অনেকগুলো এন্ট্রি লেভেলের যে পজিশন গুলো স্পেশালি, এই পজিশন গুলো তখন থাকবে না, নতুন বিভিন্ন পজিশন তৈরি হবে, যেইগুলা কেন তৈরি হবে ওইটা হচ্ছে গিয়ে জাস্ট আপনার এই যে এআই বা টেকনোলজি যেভাবে রিভলভ হচ্ছে এইটার কারণে। তো জেনারেশন চেঞ্জ হচ্ছে, এটার সাথে সাথে টেকনোলজি এবং এই ধরনের বিভিন্ন জিনিসপত্র ইন্টিগ্রেশনের কারণে এই প্রবলেমস গুলো তখন তৈরি হইতে থাকবে আর কি। প্রবলেমস আমরা কেন বলছি, রিজন হচ্ছে গিয়ে এইটা শুধুমাত্র বাংলাদেশ না, গ্লোবালি 1 বিলিয়ন বা 1 বিলিয়নের বেশি বাচ্চা কাচ্চা যারা আছে তারা এই প্রবলেমটা আসলে ফেস করবে, চ্যালেঞ্জটা ফেস করবে। সো বাংলাদেশেও এরকম ডেফিনেটলি হবে। সো আমাদের তো প্রাইমারি লেভেলেই শুধুমাত্র 30 মিলিয়ন স্টুডেন্টস আছে, এবং তাদেরকে এই যে ভবিষ্যতের জন্য যে স্কিলস গুলা শেখানোর যে ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের যেই কারেন্ট স্কুলিং সিস্টেম বা হচ্ছে আমাদের যে প্যারেন্টিং স্টাইল, এইগুলার থ্রুতে কিন্তু আমরা আসলে দিতে পারি না আর কি। তো এর জন্য তখন আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, আমরা তাহলে বাচ্চাদের ভবিষ্যতের দক্ষতা নিয়ে কাজ করব। তাহলে আহ, ভবিষ্যতে গিয়ে 10-15 বছর পরে গিয়ে কি কি স্কিলস তাদের মধ্যে লাগবে, যেগুলা আমরা এখন থেকেই তাদের মধ্যে দেয়া শুরু করতে পারবো। লাইক হচ্ছে গিয়ে 4 বছর হয়ে গেছে, সে যাতে এই স্কিলস গুলা শেখা শুরু করে দিতে পারে। তো ওই রকম আমরা 4টা কোর স্কিলস আইডেন্টিফাই করছি: ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, মোরাল ভ্যালুস এবং হচ্ছে গিয়ে এমপ্যাথি। এই 4টা স্কিল যদি বাচ্চাদের মধ্যে থাকে, তাহলে এই যে প্রবলেমসটার কথা বলতেছি আমরা, এই প্রবলেমস গুলো আসলে তাদেরকে ফেস করতে হবে না তখন, কারণ এই প্রবলেম গুলো দিয়েই তারা যত টেকনোলজিক্যাল যত ধরনের রিভলিউশন হোক না কেন, তারা যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবে, ক্রিয়েটিভলি চিন্তা করতে পারবে। তারা এই যে একজন আরেকজনের প্রতি যে এমপ্যাথিক হওয়া বা মোরাল ভ্যালুস গুলা যে নিজেদের মধ্যে ডেভেলপ করা, এইগুলা যেন তাদের মধ্যে হয়ে যায় আর কি। সো এই ধরনের 4টা স্কিলস আমরা ফাইন্ড আউট করছি, এবং সেইগুলোর উপর বেস করে আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন প্রোগ্রামস নিয়ে আসছি। একটা হচ্ছে কি, আমাদের গুফি একটা পাবলিশিং ব্র্যান্ড আছে, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। গুফির বই, তারপর হচ্ছে লার্নিং টয়, এবং আমাদের বিভিন্ন স্কুল গুলাতে গিয়ে আমরা পাপেট শো করি বাচ্চাদের জন্য, বিভিন্ন ধরনের এডুকেশনাল বা হচ্ছে গিয়ে তাদেরকে পজিটিভ যে লার্নিং গুলা দেওয়া, এইগুলার জন্য আমরা গুফি থেকে আসলে কাজ করি। আমাদের প্রচুর পরিমাণে আহ, বাচ্চাদের জন্য ইয়ে আছে, কন্টেন্ট আছে, লার্নিং কন্টেন্ট, গল্পের বই থেকে শুরু করে সেফ টয়স যেগুলা, এই ধরনের বিভিন্ন আইটেমও আছে। আমাদের আফটার স্কুল প্রোগ্রাম আছে, যেটা আমি বলছিলাম যে কিডস টাইম। কিডস টাইম থেকে আমরা বাচ্চাদের জন্য এই যে এই ধরনের কোর্সেস, যেগুলোর মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটি বা এই যে স্কিলস গুলো নিয়ে আমরা বলতেছি, এই স্কিলস গুলো ডেভেলপ হবে। ক্রাফটিং কোর্স আছে, আমাদের ড্রয়িং কোর্স আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার স্টোরি টেলিং এর একটা চমৎকার কোর্স আমাদের আছে। এই ধরনের বেশ কিছু কোর্স আমরা অপারেট করতেছি আমাদের আফটার স্কুল সেন্টার থেকে, এবং হচ্ছে গিয়ে অনলাইনেও। সো অনলাইনে যেটা হয় যে ঢাকার বাইরে, দেশের বাইরে থেকেও অনেকেই আমাদের সাথে কোর্স করে আর কি। আর থার্ড হচ্ছে আমাদের সবচাইতে বেশি ইম্প্যাক্টফুল একটা প্রোগ্রাম, যেটা দিয়ে আমরা লাইট অফ হোপে শুরু করেছিলাম, পড়ুয়া প্রজেক্ট। সো ইটস এ বেসিক্যালি লাইব্রেরি প্রজেক্ট। আমরা ঢাকার বাইরে বা ঢাকার মধ্যেও যেই সব জায়গাতে, মোটামুটি সারা বাংলাদেশে যেই সব জায়গাতে আন্ডার প্রিভিলেজড স্কুল আছে, এই স্কুলগুলোতে আমরা লাইব্রেরি করে দিই, সো দ্যাট এই যে বাচ্চা কাচ্চারা যারা জীবনে পাঠ্য বইয়ের বাইরে আসলে কোনো ধরনের বই পড়তে পারে নাই, গল্পের বইরা হয়তো চোখেও দেখে নাই, এরকম অনেক বাচ্চা কাচ্চা আছে। এটা আমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে আনবিলিভেবল কোনো কিছু, বাট যারা ঢাকার বাইরে থেকে টিচার জয়েন করেছেন, আপনারা ডেফিনেটলি এই জিনিসগুলো আরো বেশি কানেক্ট করতে পারবেন। সো এই যে এই ধরনের বাচ্চাদেরকে, তাদেরকেও তো আমাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে। কাজ আমি যেমন আসছি একদম মানে গ্রামের থেকে, আমি আমার হাই স্কুল পর্যন্ত আমি গ্রামে পড়াশোনা করেছি। সো আমিও কিন্তু এই যে নতুন নতুন বিভিন্ন স্কিলস এইগুলা শিখে শিখে যেই প্রফেশনটা সেইটাতে আমি নিজেকে কোপ আপ করে রাখতেছি আর কি। সো নেক্সট জেনারেশনের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও তো ডেফিনেটলি এই ধরনের সুযোগগুলো দিতে হবে, সো দ্যাট তারা যেন এই স্কিলস গুলা নিয়ে আসতে পারে। এর জন্য আমরা পড়ুয়ার থ্রুতে বিভিন্ন স্কুলস গুলোতে লাইব্রেরি করে দিই, এবং ওই লাইব্রেরিতে 100-200 এরকম বই দেয়া থাকে। আর বাচ্চা কাচ্চারা এই বইগুলা পড়ে, গল্পগুলা পড়ে, তারা আবার ওই লাইব্রেরিটা নিজেরা ম্যানেজ করে, এই ধরনের একটা প্রোগ্রাম আর কি এটা। আর ফাইনালি যেটা টিচার্স টাইম, টিচার্স টাইমটা হচ্ছে আমাদের অনলাইন টিচার অ্যান্ড প্যারেন্টদের জন্য একটা ট্রেনিং প্ল্যাটফর্ম। তো এই যে যত ধরনের স্কিলস নিয়ে আমরা কাজ করতেছি, যা কিছু করতেছি, সেখানে
মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কি বাচ্চাদেরকে আমরা ভবিষ্যতের জন্য গড়ে তুলতেছি, কিন্তু এইখানে আপনি দেখেন যে শুধু যদি বাচ্চাদেরকে আমরা শেখাই, তাদের জন্য ভালো লার্নিং কন্টেন্ট দিলাম, তাদের জন্য ভালো ক্লাসরুম দিলাম, আফটার স্কুল প্রোগ্রাম দিলাম, কোর্সেস দিলাম, তারপর গল্পের বই দিলাম, কিন্তু আমরা প্যারেন্টরা যদি পজিটিভ প্যারেন্টিংটা না জানি, বা আমরা টিচাররা যাদের কাছে বাচ্চারা এসে অনেক কিছু শিখতেছে, আমাদেরকে সুপার হিরো মনে করতেছে, সো আমাদের কাছ থেকেও যেন তারা এই ধরনের পজিটিভ জিনিসপত্রগুলো শিখতে পারে, বা আমরা টিচাররা যেন আসলে ওই ধরনের ফিউচার স্কিলস গুলা নিয়ে নিজেরাও রেডি থাকি বাচ্চাদেরকে সার্ভ করার জন্য। এই একটা উদ্দেশ্যে আমরা আসলে টিচার্স টাইমটা শুরু করি, এবং টিচার্স টাইম থেকে আমরা রেগুলারলি যে ধরনের প্যারেন্টিং এবং টিচারদের ট্রেনিং এর জন্য বিভিন্ন ধরনের কোর্সেস, ট্রেনিং, ওয়ার্কশপস এগুলো অফার করতেছি আর কি। তো এটা হচ্ছে মোটা দাগে আমাদের মোটামুটি ইম্প্যাক্ট বলতে পারেন আর কি, যে আমরা এখন পর্যন্ত 2.5 মিলিয়ন চিলড্রেনদেরকে আসলে আমাদের বিভিন্ন টিভি শো বা প্রোগ্রামস এগুলো আছে ডিজিটাল মিডিয়াতে, এগুলোর থ্রুতে আসলে আমাদের কন্টেন্ট গুলো রিচ করেছি। এবং 3 লাখের বেশি বাচ্চা কাচ্চা যারা এই যে আমাদের নিজেদের পাবলিকেশন থেকে বই নিয়েছে, বা হচ্ছে আপনার যে স্কুলগুলোতে লাইব্রেরি করে দিয়েছি সেইখানে তারা গল্পের বইগুলো পড়ার সুযোগ পাচ্ছে, এইগুলো আমরা করে দিতে পারছি। এন্ড থার্ড যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা 30,000-এর বেশি ইয়ত, তারপর হচ্ছে টিচার্স এবং প্যারেন্টসদেরকে বিভিন্ন ধরনের এই যে এই টিচিং স্কিলস যেগুলা, যে বাচ্চাদেরকে শেখানোর জন্য যেই ধরনের স্কিলস গুলা প্রয়োজন হয়, এই ধরনের ট্রেনিং দিয়েছি এখন পর্যন্ত। সো 2017-তে যখন টিচার্স টাইমটা শুরু হয়, তখন থেকে এখন পর্যন্ত আমরা 30,000-এর বেশি টিচারদেরকে আসলে ট্রেনিং করানোর সুযোগ পেয়েছি। এবং আমাদের যতগুলো প্ল্যাটফর্ম আছে এবং কন্টেন্টস আছে সেগুলোর থ্রুতে আমরা 1 লাখের বেশি প্যারেন্টসদেরকে এই যে পজিটিভ প্যারেন্টিং শেখানো, তারপর হচ্ছে কোয়ালিটি প্যারেন্টিং, বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেখাতে পেরেছি তাদেরকে। এন্ড ফাইনালি যে এই যে ডট গুলো আপনারা দেখতেছেন, এই ডট গুলো হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যেখানে আমরা যে পড়ুয়ার থ্রুতে লাইব্রেরি প্রজেক্ট গুলো এস্টাবলিশ করেছি ওইগুলা আর কি। এবং এইগুলোর থ্রুতে 650টা, এটা 700 হয়ে গেছে এখন আর কি। এটা আমাদের রেগুলার একটা প্রজেক্ট, প্রতি মাসে এরকম দেখা যায় যে আমরা এখানে কাজ করতেছি, আহ ঢাকার বাইরে কোনো একটা জায়গাতে আগামীকালকে হয়তো একটা লাইব্রেরি এস্টাবলিশ হচ্ছে, তো আমাদের টিম ওইখানে কাজ করতেছে আর কি। এরকম এটা রেগুলারলি চলতে থাকে। এন্ড এইগুলোর থ্রুতে আমরা 2 লাখের বেশি বই ডোনেট করতে পারছি, যেগুলা দিয়ে 2.5 লাখের বেশি বাচ্চা কাচ্চা আসলে যে গল্পের বই পড়া এবং এইগুলো সুযোগ পাচ্ছে আর কি। এন্ড আমাদের এই যে যত ধরনের কাজ করতেছি এইগুলাতে আমরা আসলে শুধু লাইট অফ হোপের কয়েকটা ব্র্যান্ড মিলে আমরা নিজেরা এগুলা করছি না। এইগুলোর জন্য আমাদের বেশ কিছু ইম্প্যাক্ট পার্টনার আছে। গভর্নমেন্ট বিভিন্ন ইয়ে থেকে, মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার দেশি যে এনজিও গুলা আছে বা ইন্টারন্যাশনাল যে এনজিও গুলা বাংলাদেশে কাজ করতেছে, এই ধরনের বেশ কিছু পার্টনার আমাদের আছে। এবং আমাদের যেই কাজগুলা এইগুলা এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর 4টা ক্রাইটেরিয়াকে আসলে মিট করে আর কি। এন্ড ফাইনালি টিচার্স টাইমটা যেটা নিয়ে আমরা বলতেছিলাম, যে আমরা বেসিক্যালি ট্রেনিং এবং জব প্লেসমেন্টের জন্য আসলে হেল্প করি যারা টিচিং প্রফেশনে নতুন আসতে চাচ্ছেন, বা হচ্ছে গিয়ে অলরেডি টিচিং প্রফেশনে আছেন, আপনি চাচ্ছেন যে আপনার স্কিল গুলাকে আরেকটু ডেভেলপ করতে। তো তাদের জন্য আমরা টিচার্স টাইম প্ল্যাটফর্মটা থেকে বিভিন্ন ধরনের এই যে ট্রেনিং কোর্সেস এগুলো অফার করছি আর কি। আমাদের 40 জনের বেশি ফ্যাকাল্টি আছেন, দে আর হাইলি এক্সপার্ট এক্সপিরিয়েন্সড, মিনিমাম 10 ইয়ার্স থেকে মোটামুটি 40-45 ইয়ার্স পর্যন্ত কাজের এক্সপিরিয়েন্স আছে। তাদের থ্রুতে আমরা আসলে আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম গুলা কন্টিনিউ করি আর কি। সো এই হচ্ছে মোটামুটি আজকে মানে আমার যতটুকু ছিল যে লাইট অফ হোপ নিয়ে আপনাদের সাথে একটা ওভারভিউ শেয়ার করা এবং নিজের পরিচয়টা ছোট করে দেয়া। তো আমি আসলে সময় নষ্ট করতে চাই না, অলরেডি 120 জন আমাদের সাথে জয়েন করেছেন। আমরা আজকের যে ওয়েবিনারটা ম্যানেজ ইউর ক্লাসরুম স্মার্টলি, এই মেইন সেশনটাতে আসলে চলে যেতে চাই। এবং এটা আমি কন্ডাক্ট করবো না, ডেফিনেটলি আমাদের একজন ফ্যাকাল্টি তাহমিনা রহমান ম্যাম, ম্যাম আমাদের সাথে কানেক্টেড আছেন। ম্যাম বাকি সেশনটুকু নিবেন। সো ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের টিচারদের যত ধরনের স্ট্রাগল আছে, আই হোপ যে সেখান থেকে কিছুটা হইলেও আমরা আজকের যে সেশনটা এইখানে সলভ করে দিতে পারবো। সো আমি ইনভাইট করব আমাদের যে আজকের ফ্যাকাল্টি তাহমিনা রহমান ম্যামকে। ম্যাম, আই হোপ শুনতে পাচ্ছেন আমাকে। আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে তাসিম? ওকে। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার শুনতে পাচ্ছি। সো থ্যাংক ইউ। ম্যাম, জাস্ট আপনি আপনার পরিচয়টা, যদিও আমরা স্ক্রিনে অনেক কিছু রাখছি, বাট আপনি জাস্ট ছোট করে একটু আপনার পরিচয়টা দিয়ে যদি শুরু করেন তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমি শুরু থেকেই জয়েন করেছিলাম।
তো আমি দেখতে পাচ্ছিলাম যে এক একজন এক এক জায়গা থেকে জয়েন করেছে এবং বিভিন্ন জন বিভিন্ন প্রফেশনে আছে, সেই জিনিসগুলো দেখছিলাম। তার আগে আমি আমার পরিচয়টা একটু ছোট করে দিয়ে নিই। আমার নাম তাহমিনা রহমান। কিডস টাইম নামে যে ব্র্যান্ডটা আছে সেই ব্র্যান্ডটা আমি তৈরি করেছি, এবং পাশাপাশি গুফিতে আমি প্রচুর লেখালেখি করি। আমার গত 10 বছর প্লাস, প্রায় 11 বছর ধরে আমি যে জিনিসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে শিশুর ইন্টারেক্টিভ লার্নিংটা নিয়ে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা শিশুই অনেক ক্রিয়েটিভ, তারা প্রত্যেকেই শেখার জন্য একদম আম, হাত পা চোখ মুখ সবকিছু দিয়ে অপেক্ষা করছে। আমাদের শুধু শিখতে হবে তাকে আমরা কিভাবে শেখাইতে পারি। তো ওই জিনিসটা নিয়ে আমি কাজ করছি, এবং কাজ করতে করতে আমি এই 10-11 বছর ধরে ইউনিসেফ, ওয়াটার এইড, ইউনেস্কো, ব্র্যাক, সিসিমপুর, এরকম বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে সরাসরি আমি কাজ করেছি। এবং পাশাপাশি আমি টোকোমোগোতে ভিপি হিসেবে আছি কর্নার এবং ট্রেনিং এর। তো এই হলো আমার ছোটখাটো পরিচয়। এবং আমরা শুরু করি, চলুন এবার। তো আমি যখন আচ্ছা, এই স্লাইডে যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে একটু বলে নেই যে আজকে যেহেতু আমরা ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে জানবো, ক্লাসরুম ম্যানেজমেন্ট আসলে অনেক ভাস্ট, অনেক কিছু। ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে এবং স্পেশালি এখানে আপনারা অনেকেই আছেন নিজেরা অলরেডি টিচার, আপনারা টিচিং প্রফেশনে ছিলেন অথবা অলরেডি আপনারা টিচার এরকম আছেন, অনেকে আছেন টিচিং প্রফেশনে ঢুকতে চান। তো এই তিনটা ধরনের ক্যাটাগরি মানুষের জন্যই আমি বলবো যে একটা ক্লাসরুমে আমরা যখন একটা চাকরিতে ঢুকি বা আমরা একটা কাজে ঢুকি তখন দেখা যায় যে আমরা অনেক কিছু না জেনে না বুঝে ধুপ করে আমরা ঢুকে যাই। এবং ঢোকার পরে দেখা যায় যে আমি হিমশিম গুলো খাই বা হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে পড়ে বিভিন্ন ধরনের আচরণ করে আমি যখন কোনোভাবে ম্যানেজ করতে পারি, ততদিনে হয়তো বা কয়েক বছর পার হয়ে গেছে এবং গুছিয়ে। আচ্ছা, সাউন্ড কি বোঝা যাচ্ছে? একজন বলছেন সাউন্ড স্লো, বুঝতে পারছি না। আমার কথা কি Madam, বোঝা যাচ্ছে? maybe sound is clear. This is his or her problem. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো অনেক সময় আমাদের যেটা হয় যে আমরা হয়তো বা অনেক কিছু জানি, কিন্তু জিনিসটা গুছিয়ে বা ধাপে ধাপে কেউ আমাদেরকে হয়তো বা বলে দেয়নি কখনো, বা হচ্ছে আমরা কোথাও এরকম গুছিয়ে পাইনি জিনিসগুলো। এই জন্য হয়তো আমি জিনিসটা করছি না জেনে না বুঝে করছি, বাট আমি আসলে কিভাবে করতে পারবো তার জন্যই আসলে একটা ইনস্টিটিউশন থেকে যদি নলেজটা আসে তখন আমাদের আসলে বুঝতে সুবিধা হয় আমরা কিভাবে কাজ করছি, কাজগুলো কি ঠিক হচ্ছে কিনা, বা আরো একটু গুছিয়ে আমি কিভাবে কাজগুলো করতে পারি। তো ক্লাসরুম ম্যানেজমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি, চলেন আমরা এই ছবিটা দেখে বুঝি। যে এই ছবি দুইটাতে আমি দুইটা ছবি দেখেছি, এখানে আমার স্লাইডটা একটু চেঞ্জ হবে। ছবির একটা স্লাইড ছিল সেখানে আমরা যাব, হ্যাঁ। তো দুইটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের দৃশ্য। আপনারা একটু আমাকে কমেন্টে, চ্যাট বক্স যেটা আছে সেখানে কমেন্টে একটু জানাতে থাকেন যে আপনারা দুইটা ছবিতে কি কি পার্থক্য দেখছেন। ছবি এ প্রথম ছবি, ছবি বি দ্বিতীয় ছবি। আপনারা একটু কমেন্টে জানিয়ে থাকেন যে কি ধরনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কোনটাকে মনে হচ্ছে ম্যানেজ ক্লাসরুম এবং কোনটাকে মনে হচ্ছে না এটা ম্যানেজ ক্লাসরুম না, এটা অনেক আহ, হ্যাঁ, প্রথম ক্লাসরুমটা হচ্ছে ম্যানেজড ওয়েল। এবার বলুন তো কেন মনে হচ্ছে প্রথম ক্লাসরুমটা খুবই ম্যানেজড? এটা আমরা সবাই বুঝতে পারছি, সবাই হাত উঠিয়ে আছে, অর্গানাইজড, কোনো বিশৃঙ্খলা নেই। সো বুঝতে পারছি এটা ম্যানেজ। এখন দুইটার মধ্যে কেন ম্যানেজ বলছি বা কেন ম্যানেজ না বলছি, এটা এটা যদি একটু ইনবক্সে দিতে থাকতেন আমাকে। ক্যান আই সে হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে যখন পাচ্ছি, আমরা আপনি বলতে হ্যাঁ পারেন। আম, আমি এখানে চ্যাট বক্সে না লিখে আমি মুখে বলতে পারি। হ্যাঁ, বলতে পারেন, বলুন। জি। যখন আমরা ক্লাসে ইউজুয়ালি গ্রাউন্ড রুলস গুলো আমরা ক্লাসের শুরুতেই, অর্থাৎ আমাদের এক্সপেকটেশন এন্ড গ্রাউন্ড রুলস গুলো শুরুতেই আমরা অর্গানাইজলি বাচ্চাদেরকে বলি, এবং রিপিটেটিভলি ইন অল ক্লাসেস আমরা যখন স্টার্ট করি গ্রাউন্ড রুলস দিয়ে, তখন বাচ্চাদের মধ্যে জেনারেলি একটা হ্যাবিট তৈরি হয় টু ফলো দ্য গ্রাউন্ড রুলস, সো দ্যাট দে আর রেজিং হ্যান্ডস। এই ফার্স্ট পিকচারে দেখাচ্ছে অর্গানাইজলি বাচ্চারা দে ওয়ান্টস টু মেবি এক্সপ্রেস সামথিং, সো দে রেজ হ্যান্ড এন্ড দে ওয়েট ফর আদার্স, মানে দেয়ার টার্ন। And আরেকটার মধ্যে দেখা যাচ্ছে they are like quite unorganized. Why they are organized? Mostly when the ground rules is not মানে well first said by the teacher at the beginning of the class, তখন হচ্ছে বাচ্চাদের মধ্যে একটা ইনডিসিপ্লিন অথবা প্রপার ওয়েতে ক্লাসরুম বিহেভিয়ার বা ক্লাসরুম ম্যানার্স নিয়ে একটা কনফিউশন থাকে। সো সামটাইমস দে বিহেভ সার্টেন ওয়ে, হয়তো ছোড়াছুড়ি করছে, কাগজ ছুড়ে মারছে, বা কন্টিনিউয়াসলি দে আর টকিং টু দ্য আদার ইচ আদার্স,
বাট টিচার্স when the teacher enters the room তখন যে ইমিডিয়েটলি চুপ করে হুম, বসতে হবে, বা মেবি টিচারের একটা সার্টেন ইনস্ট্রাকশন থাকে যে কপি ডিস্ট্রিবিউট করা, দেন দ্য মনিটর বা ক্লাসরুমের অন্য যে হুম, প্রিফেক্ট বা রেসপন্সিবল পার্সন যে থাকে, দে আর অলসো টেকিং দ্য রেসপন্সিবিলিটি টু সেটেল ডাউন দ্য ক্লাস। সো এই ধরনের ইনস্ট্রাকশন গুলো যদি শুরুতে দেওয়া হয় তাহলে দ্য ক্লাসরুম উইল বি মোর ম্যানেজেবল। হুম। ধন্যবাদ আপা, আপনি খুবই চমৎকার করে বলেছেন। আপনি আসলে পুরো মানে ক্লাসরুম ম্যানেজমেন্ট বলতেই আসলে কি বোঝে পুরো জিনিসটাই বলেছেন। এবং হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ধরনের ক্লাসরুম, যেখানে একটা ক্লাসরুম আপনারা সবাই এটা বলেছেন যেটা অর্গানাইজড এবং সবাই হাত উঠিয়েছে এবং তার টার্নের জন্য সে ওয়েট করছে মূলত। এবং পরের ছবিটাতে অর্গানাইজ লাগছে না এবং কাগজ ছোড়াছুড়ি করছে এবং বোঝা যাচ্ছে যে কেউ কারো কথা শুনতে পারছে না বা শুনতে চাইছে না। এই যে বিষয়টা, যেমন ধরুন আজকে আমরা ওয়েবিনারে জয়েন করেছি, আমরা সবাই আমাদের সাউন্ডটা মিউট রেখেছি। আমাদের আমি আমি কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেক্টেড বিহেভিয়ারটা আমি কিন্তু কমিউনিকেট করিনি আপনাদের সাথে, কিন্তু আপনারা জানেন যে একটা ওয়েবিনারে জয়েন করলে আমাকে, যেহেতু আমরা আগে অনেক এই ধরনের সিমিলার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি, তো আমার মাইক্রোফোনটা মিউট থাকতে হবে। এবং আপনি যে বললেন যে আমি বলতে চাই, আমি কি মুখে বলতে পারি, এই যে আমি পারমিশন দিলাম এরপর আপনি মুখে বললেন। সো এটা হচ্ছে একটা আহ, আমরা যেটা বলি যে এই ধরনের ক্লাসরুমে লার্নিংটা খুব সুন্দর মতো আমরা দিতে পারবো, যেখানে কিনা আমার যে এক্সপেকটেশনটা আছে বা লার্নিং এনভায়রনমেন্টটা সেট করার জন্য আমি যে এক্সপেকটেশনটা সেট করেছি বা যে রুলসটা বলেছি সেটা সবাই মেনে চলছে, এবং সেই লার্নিংটা আনন্দদায়ক হচ্ছে। এবং আমি শুরু থেকে শেষ পর্যন্ত টিচার যেভাবে প্ল্যান করেছিল সেইভাবে পুরো প্রসেসটা হলো। টিচার যদি এক জায়গায় প্ল্যান করে এখানে সবাই অনেক হই হুল্লোড় করবে, তাহলে সেখানে হই হুল্লোড় হবে। কিন্তু যখনই সে প্ল্যান করবে এখন সবাই থামবে, তখন যাতে সবাই থেমে যায়। তো হই হুল্লোড় হইতে পারে, বাট সেটাও টিচারের লেসন প্ল্যানের মধ্যে বা প্ল্যানের মধ্যে থাকবে। এটা হচ্ছে একটা ম্যানেজ ক্লাসরুম। ম্যানেজ ক্লাসরুমটা এরকমই হয়, পুরো জিনিসটাই একটা টিচারের দখলে থাকবে, এটাই হচ্ছে ম্যানেজ ক্লাসরুম। তো চলুন আমরা আহ আরেকটা জিনিস আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আপনারা একটু ভাবুন তো, আপনি যারা টিচার আছেন স্পেশালি, আপনারা একটু লিখবেন যে আপনার পারফেক্ট ক্লাসরুমটা আসলে কেমন। আপনি যেটা কল্পনা করছেন সেটা এক ওয়ার্ডে যদি লিখতে চান সেটা আসলে কি হবে। জাস্ট কমেন্টে জাস্ট ইফেক্টিভ ক্লাসরুম হতে পারে একটা, বা হচ্ছে ম্যানেজ ক্লাসরুম, বা হচ্ছে কাম ক্লাসরুম, ডিসিপ্লিন ক্লাসরুম। আমি অনেকগুলো টার্ম ইউজ করেছি অলরেডি। স্টুডেন্ট সেন্টার্ড, হ্যাঁ স্টুডেন্ট সেন্টার্ড ডিজাইন করা থাকবে এরকম একটা ক্লাসরুম। লেসন প্ল্যান পুরোটা ফলো করে আমরা ক্লাসটা শেষ করবো, এটা একটা ক্লাসরুম, হ্যাঁ অর্গানাইজড। স্টুডেন্ট সেন্ট্রিক, ম্যানেজড, খুবই সুন্দর। স্টুডেন্ট এবং টিচার দুইটাই সেন্ট্রিক থাকবে, হ্যাঁ। ওয়েল বিহেভ স্টুডেন্ট, অর্গানাইজড, সবাই এগারলি পার্টিসিপেট করবে একটা ক্লাসে। আজকে আপনারা যেটা করতেছেন আসলে এঙ্গেজিং হবে ডেফিনেটলি। চিলড্রেন সেন্টার হইতে হবে, চিলড্রেনদের যে লার্নিং স্টাইল সেইটাকে যদি আমরা সেন্টার হিসেবে ধরি এবং সেইভাবে যদি আমরা আমাদের ক্লাসরুমটা ডিজাইন করি, ইন্টারেক্টিভ হইতে হবে ডেফিনেটলি। আমি শুধু দিয়েই যাব, অথরিটেটিভ যে ক্লাসরুমটাকে বলে শুধু দিয়েই গেলাম, ওই সাইড থেকে কিছু নিলাম না, তাহলে কিন্তু লার্নিংটা ভালো হবে না। মানে হবে স্টুডেন্ট ওয়েল বিহেভ থাকবে, সবাই শান্ত থাকবে, চুপ থাকবে, কিন্তু শুধুমাত্র আমার অথরিটি থাকলে স্টুডেন্টদের সাইড থেকে কিন্তু আমি ফিডব্যাকটা বুঝতে পারবো না, যার কারণে ওই যে ওয়েল প্ল্যান ভালো একটা ক্লাসরুম আমরা পাবো না, লার্নিং আউটকামটা ভালো আসবে না। প্রপার ম্যানারে সুন্দর মতো ডিসিপ্লিন ওয়েতে তারা সবকিছু রিসিভ করবে। গুড, থ্যাংক ইউ। চলুন আমরা একটা ইন্টারেস্টিং, পরের স্লাইডে যেতে যেতে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে একটা শিশুর, আমরা আমরা তো জানি শিশুরা অনেক মুভমেন্ট করে, অনেক নড়াচড়া করে, এবং আমরা যেহেতু আমাদের এই টিচার্স টাইমে বা আমাদের লাইট অফ হোপে আমরা আসলে কাজই করি 3 থেকে বা 0 থেকে 12 বছর বয়সী শিশুদের নিয়ে। একটা শিশু আসলে স্থির হয়ে বসার জন্য বা হচ্ছে 2 লাইনের ইনস্ট্রাকশন গ্রহণ করার জন্য তাকে অন্তত 5 থেকে 6 বছর হইতে হয়। অনেক সময় 6 বছর হয়ে গেলে অনেক শিশুরা 2টা লাইনের ইনস্ট্রাকশন নিতে পারে না। যেমন ধরেন আমরা যখন বলি যে তুমি
এখানে শান্ত হয়ে বসো, তার পুরো ব্রেইন এবং মন পুরো জিনিসটাকে সে অকুপাই করবে শান্ত হয়ে বসার জন্য। এবার আপনি বললেন তুমি বসেছো, এবার লিখো। এরপর সে যখন লিখবে তখন তার এরকম নড়াচড়া করতে হবে, অথবা কাউকে একটা গুঁতা দিতে হবে, অথবা কিছু একটা মুভমেন্ট করতে হবে। তো এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা অফেন টাইম জানি না। তো এই জায়গাটা থেকে আসলে আমরাও যখন জানবো যে আচ্ছা ঠিক আছে, এবং আপনারা অনেক কিছু লিখেছেন। আরেকটা আহ, উম, চমৎকার কথা যেটা বলা হয় সেটা হচ্ছে ইম্প্যাথিক প্র্যাকটিস করা একটা ক্লাসরুম। একটা টিচার ইম্প্যাথিক হবে, সে তার স্টুডেন্টের জায়গা থেকে বসে সে বুঝতে চেষ্টা করবে ওই জায়গাতে আসলে নিডটা কোথায় ছিল। তো চলুন জানি যে আমাদের আসলে ক্লাসরুমের কি কি কম্পোনেন্ট গুলো যদি আমাদের আমরা নিশ্চিত করতে পারি, সেই জায়গাটা থেকে ক্লাসরুমটা ভালোভাবে প্রপারলি ম্যানেজড হবে। আমরা আজকে চারটা কম্পোনেন্ট নিয়ে অনেক ব্রিফলি কথা বলবো না, আমরা একটা কম্পোনেন্ট নিয়ে অনেক ব্রিফলি কথা বলবো, বাট চারটা কম্পোনেন্টই আমি আপনাদেরকে আজকে বলবো। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ক্লাসরুমের ডিজাইন বা লেআউট। যেমন ধরেন আমাদের দেশে আমি যখন স্কুলে পড়েছি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দুই সারিতে, এরকম দুই সারিতে আম, এরকম সামনে পেছনে 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 এরকম বেঞ্চ থাকতো। তো এটা হচ্ছে একটা লেআউট যেটা কিনা প্যারালাল ভাবে যাচ্ছে। আপনারা দেখবেন যে কিছুদিন আগে আমি যেমন ফেসবুকে দেখতেছিলাম, বলতেছিল তামিল সিনেমা বা কোনো একটা সিনেমাতে ইউ শেপের হচ্ছে একটা লেআউট দিয়েছে। এটা সবাই বলছিল যে ওয়া ওটা খুব ভালো। তো হ্যাঁ, ওটাও একটা চমৎকার লেআউট যেখানে কিনা ইউ শেপে, তার মানে টিচার যেখানে থাকবে, টিচার তার তার জায়গা থেকে সে একদম প্রত্যেকটা শিশুর টাচ পয়েন্টে এসে এসে সে যাতে তার তার সামনে তার আই কন্টাক্ট করতে পারে, তার সাথে কথা বলতে পারে। এইভাবে এইভাবে যদি ইউ শেপে আমরা লেআউটটা করি সেটা হচ্ছে একটা লেআউট। অথবা যদি ভি শেপে করি, অথবা আমরা যখন গ্রুপ গ্রুপ সেশন করি তখন দেখা যায় বক্স 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 করে করি। অথবা যখন আমরা ক্লাসরুমে একদমই কোনো চেয়ার টেবিল থাকে না, তখন কিন্তু আমরা গোল হয়ে বসে বসে কয়েকটা গোল সার্কেল করে করে আমরা ক্লাসরুম গুলো করি। তো এই যে ক্লাসরুম ডিজাইন অথবা একটা ক্লাসরুমের লেআউট কি হবে, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাসকে টিচার কিভাবে ফ্যাসিলিটেট করবে তার জন্য। তার মানে আপনি যখন এক কদম দুই কদমে একটা স্টুডেন্টের কাছে চলে যাচ্ছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাকে লেসনটা ডেলিভারি করার সময়। এবং স্পেশালি যখন আপনি গ্রুপ অনুযায়ী বা অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার লেসন অনুযায়ী গ্রুপগুলোকে আলাদা আলাদা করে ভাগ করবেন, তখন আসলে লার্নিংটা ওরা চমৎকার হয়। তো এটা হচ্ছে ক্লাসরুম ডিজাইনের পার্ট। সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে ক্লাসরুম রুলস অ্যান্ড এক্সপেকটেশন। আমরা আমাদের ক্লাসরুম ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট বলতে আসলে মোস্টলি এই ক্লাসরুম রুলস এবং এক্সপেকটেশন নিয়ে সবচেয়ে বেশি কাজ করি। আহ, উম, যেখানে কিনা আমরা হয়তো বা ক্লাসরুমে যদি রুলস থাকে যে আচ্ছা ঠিক আছে, আমার ক্লাসরুমে এসে সবাইকে ক্লাসে ঢোকার সময় নক করে ঢুকতে হবে, মিস আমি কি আসতে পারি, এই যে কথাটা বলে সে ঢুকবে। অথবা আমার ক্লাসরুমে সে যখন আসবে তখন সে যখন কথা বলবে তখন সে প্রথমে হাত উঠাবে, তারপরে ওয়েট করবে, তারপরে মুখে বলবে মিস যখন পারমিশন দিবে। তো এই জিনিসগুলো হয়তোবা আমরা পোস্টার বা ছবি বা বিভিন্ন ভাবে ক্লিয়ার কমিউনিকেশনের মাধ্যমে এক্সপেকটেশনটা তাকে জানিয়ে দিচ্ছি, যেটাকে কিনা ক্লাসরুম রুলস এবং এক্সপেকটেশনের আন্ডারে ফেলছি আমরা। এবং এটাকে নিয়ে আমরা আরেকটু ডিটেলসে একটু কথা বলবো। থার্ড যে পিলারটা কম্পোনেন্টটা সেটা হচ্ছে ইনস্ট্রাকশন টেকনিক। আমাদের আমাদের পুরো লেসন বা পুরো কারিকুলামে দেখবেন আমরা অনেক ধরনের ইনস্ট্রাকশন টেকনিক ফলো করি। যেমন ধরেন আহ যদি আমরা ডেমনস্ট্রেশন বলি তাহলে হচ্ছে যে আমি যদি চাই শিশুদেরকে আমি বলবো যে দাঁড়াও, স্ট্যান্ড আপ, তখন আমি নিজে দাঁড়িয়ে দেখাবো। আমি যদি বলি বসো তাহলে আমি সিট ডাউনটা নিজে করে দেখাবো। আবার আমি যদি বলি তালি দাও তাহলে আমি নিজে করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেশন বেস ইনস্ট্রাকশন। অথবা যদি আমি চুপ বলতেছি, এই যে চুপ এরকম করতেছি, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন বেস ইনস্ট্রাকশন টেকনিক। ইনস্ট্রাকশন টেকনিক হইতে পারে ভার্বাল ইনস্ট্রাকশন টেকনিক হইতে পারে পোস্টার দিয়ে আমি কমিউনিকেট করতেছি, অথবা কোনো চার্ট আকারে, অথবা বিভিন্ন ভাবে আসলে ইনস্ট্রাকশন গুলো আমরা দিতে পারি। এবং এটারও মেথড গুলো ভিন্ন ভিন্ন হইতে পারে। এবং মেথড গুলোতে আপনাদের যদি এরকম হয় যে আপনারা আহ, লিখিতভাবে দিচ্ছেন, গ্রুপ ওয়ার্কের মাধ্যমে দিচ্ছেন, এবং যখনই যেই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, বা হচ্ছে যখন ইনফ্যাক্ট এরকমও এরকম কিছু জিনিস আছে যেখানে বলা হয় যে যদি
টিচার এবং স্টুডেন্ট গ্রুপে মিলে ঠিক করবে আসলে মিসবিহেভ বা হচ্ছে একসেপ্টেড বিহেভিয়ার না সেটা কি, সেটা চার্ট করা, এবং সেটার জন্য কি ধরনের পানিশমেন্ট টিচার দিবে বা হচ্ছে কি ধরনের পানিশমেন্ট স্টুডেন্টরা নিজেরা রিসিভ করবে, সে স্টুডেন্ট টিচার মিলে ঠিক করবে। লেটস সে একটা স্টুডেন্ট সে ক্লাসে হয়তো কথা বলে ফেলছে, তার পানিশমেন্ট হইতে পারে সে সবাইকে গান গেয়ে শোনাবে, সেরকম ফানি পানিশমেন্টও হইতে পারে। অথবা হইতে পারে সে ওই ক্লাসের হোমওয়ার্কের খাতাটা বা সবার খাতার ক্লাস ওয়ার্কে কিছু একটা জিনিস সে করে দিবে, তো এটাও হইতে পারে। তো যেই ধরনের যাই হবে না কেন সেটাতে আবার সবাই মিলে আমরা গ্রুপে রুল সেট করব, এই ধরনের হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে ইনস্ট্রাকশনের টেকনিকটা কি আমি দিচ্ছি এবং সেই ইনস্ট্রাকশন টেকনিকটা কি আমি স্টুডেন্টদের সাথে ক্লিয়ার করছি কিনা। ফোর্থ যে জিনিসটা সেটা হলো বা ফোর্থ যে কম্পোনেন্টটা সেটা হলো অর্গানাইজেশন, অর্গানাইজ করা এবং কনসিস্টেন্সিটা ধরে রাখা। তার মানে আপনি যে রুলসটা সেট করেছেন, যেমন এই জিনিসটা আমি পরে বলবো যে একটা ক্লাসরুমের জন্য, যেহেতু আমরা প্রাইমারি গ্রেড স্টুডেন্টদের কথা বলতেছি, এক মাসে 3 থেকে 5টা রুলসের বেশি আমরা দিতে ডিসকারেজ করি। আমরা বলি যে আচ্ছা ঠিক আছে 3 থেকে 5টা বেশি রুলস দিবেন না, এবং আপনি এটাও বিভিন্ন জায়গায় যদি আপনি পড়াশোনা করেন বা জানতে চান তখন দেখবেন যে বলা হয় যে আচ্ছা ঠিক আছে প্লেসে বাচ্চারা বয়স যদি 3 বছর 4 বছরের মধ্যে হয় তাহলে তাকে প্রত্যেক মাসে হয়তো বা 1 থেকে 3টা জিনিস দিয়ে শুরু করা, তারপরে আবার পরের মাসে আরো 3টা জিনিস দিয়ে শুরু করা, আগের প্রিভিয়াস গুলোকে ঠিক রেখে সেই প্রিভিয়াস গুলো প্র্যাকটিস হয়ে যাবে, নতুন গুলোকে সে আবার কাজে লাগাবে। তো এই ইন্ট্রোডিউস হবে আর প্র্যাকটিসে ঢুকে যাবে, এই দুটো জিনিসকে ব্যালেন্স করা। তো এই যে অর্গানাইজ করা বা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা, আপনি যদি তাকে পানিশমেন্ট দেন তাহলে পানিশমেন্টেরটাও ধরে রাখা, আপনি যদি তাকে সাধুবাদ জানান, তাকে যদি তালি দেন সেটাও আপনাকে ধরে রাখতে হবে, অথবা তার জন্য যদি গিফট আপনি কমিট করেন সেটাও আপনাকে ধরে রাখতে হবে। তো এটা ক্লাসরুম রুলস এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এলিমেন্টারি সেকশনের জন্য জানতে চাইছেন, এলিমেন্টারি সেকশনের জন্য আসলে সেম জিনিসগুলোই হবে, শুধুমাত্র উদাহরণগুলো আলাদা হবে। যেমন যদি আপনি যেমন ক্লাসরুম রুলস এর ক্ষেত্রে আমি যে বলতেছিলাম যে পোস্টার টাঙানো, যখন একটা শিশু ছোট থাকে 4 5 3 4 বছর সে প্রি স্কুলটা শুরু করছে, তখন কিন্তু ওই যে হাত উঠাইতে হবে, এটার হয়তো পোস্টার ছবি থাকবে ক্লাসে। কিন্তু যখন সে এলিমেন্টারি লেভেলে যাবে তখন হয়তো বা তখন কি তখন হতেছে দুজন মিলে কথা বলবে না, অথবা টিচারের কথা মন দিয়ে শুনতে হবে, শোনার সময় লিখতে হবে, এই ধরনের জিনিসগুলো আপনাদের ক্লাসরুম রুলস হবে। এবং এই জায়গায় যেমন ছোট শিশুদের ক্ষেত্রে যখন ভার্বালি সে যে 8 বছর পর্যন্ত 7 বছর পর্যন্ত আহ, বাচ্চারা দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তাদের চলতে থাকে। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যাদের চলতে থাকে তাদের জন্য ধীরে সুস্থে কথা বলা, আস্তে আস্তে কথা বলা, আমি যে এখন একটু ধীরে সুস্থে কথা বলতেছি যেহেতু এই কথাটা বলবো, তো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো মানতে হয়। তাদের ক্ষেত্রে বেশি পিক্টোরিয়াল বেস দিতে হয়, মানে ছবি আকারে পোস্টার ব্যাপারগুলো থাকবে। আর যখন বড় বাচ্চা ক্লাস 6 থেকে আপ, তখন তাদের জন্য আপনারা লিখিতভাবে ইনস্ট্রাকশন দিলে সমস্যা নাই। তখন আপনি হয়তো টাচ করবেন, ইন্ডিকেট করবেন, বাট ওটা কিন্তু লিখিত আছে এবং সেই লেখাটা যেহেতু পড়তে পারে তার জন্য কোনো সমস্যা নাই। তখন আর তার জন্য হয়তো হাত উঠানো থাকবে না, তখন হইতেছে তারা দুজন মিলে আহ হয়তো বা ওই যে একজন আরেকজনের সাথে কথা বলতেছে, কনফ্লিক্ট করতেছে, এই জিনিসগুলো হয়তো বেশি ফোকাস হবে। তো উদাহরণগুলো চেঞ্জ হবে, বাট পিলার বা ক্লাসরুম ম্যানেজমেন্টের যে কম্পোনেন্ট এটা আসলে চেঞ্জ নেই। আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সটে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ক্লাসরুম রুলস এবং এক্সপেকটেশন। আমাদের যে সেকেন্ড পিলারটা ছিল সেটা নিয়ে আমি কিছু জিনিস আপনাদেরকে বলবো। ক্লাসরুম রুলস এবং এক্সপেকটেশন সেট করার ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে। যেমন সবার প্রথম যে জিনিসটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনি যা এক্সপেক্ট করছেন তাকে তার সাথে কমিউনিকেট করেছেন কিনা। তার মানে হচ্ছে এক্সপেকটেশন কমিউনিকেশনের ধাপগুলো আপনি ফলো করেছেন কিনা। যেমন যে শুরুতে একজন আপা বলতেছিলেন যে আমি আমি চাই যদি যে আমার ক্লাসের সব বাচ্চারা আমি যখন কথা বলবো তখন সবাই শান্ত হয়ে শুনবে, এই কথাটাকে আমি কখনো বলেছি কিনা। আমি এখন কথা বলছি, আমি মিস কথা বলছি, তোমরা সবাই এখন শুনবে, এই কথাটাকে আমরা কখনো বলেছি কিনা। আমরা যখনই নতুন একটা ক্লাসে যাই, যখন নতুন একদল স্টুডেন্ট আসে, তখনই কিন্তু প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস আমাদের বেশ একটা স্ট্রাগল পিরিয়ড যায়। 1 মাস পর্যন্ত দেখা যায় যে ঠিক আছে এরা আমার ঠিক টিউনিংটা বুঝতেছে না, এদের সাথে আমার ঠিক সেট হচ্ছে না, এদের সাথে গ্রুপ ওয়ার্কটা কিভাবে করব একটু বুঝতে সমস্যা হচ্ছে, অথবা এদের কাছে স্পেসিফিক কিছু রুলস নিয়ে আপনার আপনার হয়তো বা সমস্যা হচ্ছে। তো এই জায়গাটা থেকে অবশ্যই অ্যাজ এ টিচার আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি তার কাছে কি এক্সপেক্ট করেন
সেটা আপনাকে কমিউনিকেট করতে হবে। এবং এই কমিউনিকেশনের জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি তার কাছে কি আচরণ আশা করেন সেটা লিস্ট করেন, সেটার জন্য প্ল্যান ডেভেলপ করেন। লেটস সে আপনি চাচ্ছেন যে আপনার ক্লাসের সব স্টুডেন্টরা সবাই সবার সাথে শেয়ার করবে, মানে এটা এটা হইতে পারে আপনারা কোনো একটা বিহেভিয়ারাল চেঞ্জ নিয়েও করতে পারেন, ক্লাসরুম বিহেভিয়ার নিয়েও করতে পারেন। সো লেটস সে কোনো একটা জিনিস যেই বিহেভিয়ারটা আপনি চেঞ্জ করতে চান সেটা নিয়ে আপনি লিস্ট করলেন, চার্ট করলেন। এরপরে তাকে কমিউনিকেট করতে হবে। লেটস সে ক্লাসের সবাইকে নিয়ে আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা যদি সবাই আহ আমার আমার সাথে এই গ্রুপটা ওয়ার্কটা এভাবে করো বা শান্ত হয়ে তোমরা সবাই এই গ্রুপ ওয়ার্কটা কমপ্লিট করো, তাহলে তোমাদের জন্য এই জিনিসটা আছে। বা আমি চাই আজকে থেকে প্রতিদিন লেসনের সবার শেষে 10 মিনিট থাকবে কুইজ হিসেবে। তো এই যে আপনি আপনার একটা এক্সপেকটেশন সেটা আপনি কমিউনিকেট করেছেন। তো আপনার আপনার যে চাওয়া এবং সেই কুইজে আমি এত পার্সেন্ট পার্টিসিপেশন চাই এবং এত পার্সেন্ট সবাই মার্কস পাবো এটা আমি চাই, এটা হচ্ছে আপনি কমিউনিকেট করেছেন। এখন কমিউনিকেট যখন আপনি করে ফেলছেন তখন কিন্তু ওই সাইড থেকে একটা রেসপন্সিবিলিটি চলে আসে। আপনি যখন কমিউনিকেট করেন নাই তখন কিন্তু আপনি জানেন না ওই সাইড থেকে আপনাকে কি ফিডব্যাক দিবে, এবং আপনি নিজে মনে মনে একটা এক্সপেকটেশন নিয়ে বসে আসছেন, কিন্তু সে যে ফিডব্যাকটা দিল সেটা আপনার পছন্দ হয় নাই, আপনার সেই ফিডব্যাকের সাথে আপনার এক্সপেকটেশন ম্যাচ করে নাই, তখন কিন্তু আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন। তো এই জায়গায় মাথায় রাখবেন যে আপনি তার কাছে বা আপনার এই ক্লাসরুম এই গ্রুপটার কাছে আপনার চাওয়াটা কি সেটা আপনাকে বলতে হবে। এরপর মডেল বিহেভিয়ার, যেমন ধরেন যদি আমি চাই আমার ক্লাসের সব স্টুডেন্টরা অর্গানাইজ থাকবে, তাদের ডেস্ক সব ক্লিন থাকবে, তারা কাজ শেষে তার জিনিসপত্র পরিষ্কার করে রেখে তারপর ক্লাসরুম থেকে বের হবে, অথবা সে তো এই ধরনের যা যা রুলস আছে সেই জিনিসগুলোকে আপনাকে মডেল বিহেভিয়ারটা দেখাইতে হবে। এখন সবকিছুর ক্ষেত্রে তো আপনি মডেল বিহেভিয়ার দেখাইতে পারবেন না, কারণ আপনি তো টিচার, আপনি তো স্টুডেন্ট না। সেই ক্ষেত্রে আপনি তাদেরকে ডেমনস্ট্রেট করবেন, অথবা তারা দুইজন করছে বাকি 5জন করতেছে না, যে দুজন করছে সেটা আপনি একটু সামনে নিয়ে আসবেন। এই যে এই দুজন যে আচরণটা করেছে আমি এটা চাই সবাই করুক। তো এভাবেও আপনি চিন্তা করতে পারেন যে আমি এই মডেল বিহেভিয়ারের পোর্শনটা বা এই যে আচরণটা আমি চাচ্ছি সেটা আমি কিভাবে তার সাথে কমিউনিকেট করব, এবং আমি কিভাবে রিপিটেটিভলি তাকে এটা দেখাবো বা মডেল করব। তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পজিটিভ রেইনফোর্সমেন্ট, যেটাকে আমরা সব সময় বলি যে কোনো আচরণের ক্ষেত্রে পজিটিভ রেইনফোর্সমেন্টটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আহ, আমাদের 4 বছরের একটা স্টুডেন্ট গতদিন বলতেছিল যে গতকালকে বলতেছিল যে আমি মিস হইতে চাই। তো আমি জিজ্ঞেস করলাম কেন তুমি মিস হইতে চাও? সে বলল কারণ আমি স্টার আঁকা শিখেছি। তো মিসটা তার খাতায় স্টার আঁকে, তো সে ওটা শিখেছে এবং এই জন্য সে মিস হইতে চায়। এই যে ছোট্ট একটা জিনিস যে সে পজিটিভলি রিইনফোর্সড হয়েছে যে তাকে স্টার আঁকা হয়েছে, তো এটাতে সে খুবই খুশি এবং সে এটা করতে চাই বলেই সে মিস হইতে চাই ভবিষ্যতে। এই যে আমরা তাদের খাতায় একটা টিক দিচ্ছি, তাকে একটা গুড জব দিচ্ছি, এবং অনেক সময় দেখা যায় টিক দেওয়া, গুড জব দেওয়া, স্টার দেওয়া সব একদম গণহারে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা কি করতে পারি যেটার কারণে তাদের পজিটিভ রেইনফোর্সমেন্ট আসলে ঠিক থাকে। হয়তো সবসময় আমি স্টার দিচ্ছি, আজকে একটা হার্ট এঁকে দিলাম, অথবা সবসময় আমি এঁকে দিচ্ছি, আজকে একটা হয়তোবা তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি আজকে খুব খুব ভালো করেছো, সবাই মিলে আমরা তোমার জন্য একটা তালি দিব। তো এই ধরনের আসলে আপনারা লিস্ট পাবেন, চার্ট পাবেন, ইন্টারনেটে দেখলে হাজার হাজার জিনিস পাবেন। কিন্তু মাথায় রাখবেন যদি কোনো আচরণ লেটস সে আপনি কোনো একটা শিশুর মধ্যে চাচ্ছেন যে সে অন্য বাচ্চাকে ধাক্কা না দিক, আহ, অথবা সে যেমন হাই স্কুলের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখি যে স্টুডেন্টরা হয়তো অনেক সময় মোবাইল ক্যারি করে যেটা কিনা টিচাররা অনেক সময় দিতে চায় না। তো দিতে চায় না, স্কুলে আসলে অ্যালাউ করে না, স্কুলে তো আসলে মোবাইল বা এই ধরনের ডিভাইস টিভাইস আমরা অ্যালাউ করি না। তো ওইসব জায়গাতেও যদি আপনারা রেইনফোর্সমেন্টের জায়গাটা যদি আপনারা ঠিক রাখেন যে আচ্ছা ঠিক আছে এই করলে তোমাদের জন্য গুড এই জিনিসটা আছে, ব্যাড এই জিনিসটা আছে তোমার, এবং পরেরটাই আসলে এটা যে এনফোর্স কনসিকুয়েন্সেস, তো তুমি যদি এটা না মানো তাহলে কি আছে তোমার জন্য। তো এই দুটো জিনিস আসলে প্যারালালি চালাইতে হয়। এবং আপনি যেটা কমিট করছেন স্পেশালি টিচার হিসেবে আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের কথা দিয়ে কথা রাখতে হবে। কথা দিয়ে কথা রাখার জায়গাটাতে কোনোভাবেই মিস করা চলবে না। এবং সেটা শুধু টিচার হিসেবে না, আপনারা যারা বাবা মা আছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। স্টুডেন্টদের ট্রাস্ট গেইন করা সবচেয়ে সবচেয়ে আহ, গুরুত্বপূর্ণ যদি আপনি সেই স্টুডেন্টকে আপনার কাছ থেকে কিছু শেখাইতে চান, আপনার কথা শোনাইতে চান। ট্রাস্ট গেইন করার জন্য কথা দিয়ে কথা রাখতে হবে।
কথা দিয়ে কথা রাখার ক্ষেত্রে পজিটিভ জিনিসও আপনি তাকে নিতে পারেন, নেগেটিভটাও দিতে পারেন। নেগেটিভটা বলতে যদি আপনি বলেন যে তুমি এই কাজটা করলে এই শাস্তিতে পাবা, কিন্তু আপনার আজকে কাউকে শাস্তি দিতে ইচ্ছা করতেছে না, আপনি তাই দিলেন না শাস্তিটা, তাহলে সে বুঝে যাবে ও আচ্ছা ঠিক আছে, মিস বা স্যার এটা বলে ঠিকই কিন্তু এটা করে না, তো সমস্যা নেই, আমি এটা করতেই পারি। তো এই জিনিসগুলোতেও আমাদেরকে সতর্কভাবে সচেতনভাবে ঠিক রাখতে হবে। এবং যেই কমিটমেন্ট আমি রাখতে পারবো না সেই কমিটমেন্ট আমি দিব না, তো এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে। তো আমরা এরপরে যেটা জানবো সেটা হচ্ছে গিভিং সাকসেসফুল অর্ডার। কিভাবে আমরা, আমি যে বললাম যে আমরা এক্সপেকটেশন কমিউনিকেশনটা কিভাবে করব, ঠিক একইভাবে সাকসেসফুল অর্ডারও কিছু ব্যাপার আছে। যেমন ধরেন আমরা অনেক সময় আহ হয়তো আমি অর্ডারটা দিচ্ছি না, আমি হয়তো বা প্রপোজ করছি যে হ্যাঁ চলো এরকম একটা জিনিস করলে কেমন হয়, এটা হচ্ছে প্রপোজ করা। অথবা কোনো একটা কিছু ইনস্ট্রাক্ট করতেছি যে আচ্ছা ঠিক আছে এভাবে আহ, আম, করো, এরকম। কিন্তু অর্ডার করা কি, যে তোমাকে এইভাবেই করতে হবে, তুমি এভাবে করো। এখন দেখেন, আমরা যখন বলতেছিলাম যে কমিউনিকেশন এক্সপেকটেশন, ঠিক একইভাবে লেসন প্ল্যানের ক্ষেত্রে বা কোনো একটা কিছু যখন আমি শেখাবো, সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে প্রপার ব্যালেন্সিংটা পারতে হয়। আমাদের একই সাথে শিশুদেরকে স্বাধীনতা দিতে হয়, নার্চারিং এনভায়রনমেন্টটা দিতে হয়, লার্নিং এনভায়রনমেন্টটা নিশ্চিত করতে হয় যাতে সে আমাকে ভয় না পায়। আবার এটাও নিশ্চিত করতে হয় যাতে আম, ওই অথরিটিটা আমি গেইন করতে পারি, যাতে করে সে আমার কথাটা শুনবে। কারণ কি, আমাদের আমাদের ক্লাসরুমে কিন্তু আমরা কোনো ধরনের বকা দিব না, কোনো ধরনের শাস্তি দিব না, কিন্তু কিভাবে আমি ঠিক মতো ক্লাসটা ম্যানেজ করতে পারি তার জন্য কিন্তু আমাদেরকে এই প্রপার ব্যালেন্সিংটা পারতে হয়। তো এই জায়গাটা থেকে আমরা যখন কি বলছি, আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা কি ব্যবহার করছি, এটা কিন্তু খুব সচেতন ভাবে ব্যবহার করতে হবে। যেমন ধরেন আমরা তো অনেক সময় দেখা যায় যে লেসন প্ল্যানটা তৈরি করেছি, সেটা নিয়েই আসলে অনেক দেখা যায় যে অনেকক্ষণ ধরে প্রিপারেশন নিয়েছি, অনেকক্ষণ ধরে কাজ করেছি, লেসন প্ল্যান তৈরি করেছি, লার্নিং ম্যাটেরিয়াল গুলো তৈরি করেছি, ক্লাসে কোনটার পরে কোনটা যাবে এই জিনিসগুলো রেডি করেছি, এই সব কিছুই আমরা হয়তো রেডি করেছি। কিন্তু কোন কথা পরে কোন কথাটা যাবে বা কোন কথা বলার পর কি ধরনের কথা বলবো, এই জিনিসগুলো আমরা অনেক সময় খেয়াল করি না। অনেক সময় দেখা যায় যে আমরা এমন ভাবে ইনস্ট্রাকশনটা দিচ্ছি যেটা হয়তো বা অর্ডারের পরিবর্তে প্রপোজিং হয়ে যাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আসলে তিনটা স্টেপ রেখেছি। প্রপোজিং কি, যেখানে আমি বলছি যে তুমি কি মনে করো, তুমি কি মনে করো তুমি লেখাটা শেষ মানে একটু থামাইতে পারো, আমি আমি এখন একটা কথা বলবো। এটা হচ্ছে তাকে প্রপোজ করা, মানে তাকে আমি প্রপোজ করা বা রিকোয়েস্ট করা টাইপ হয়ে যাচ্ছে জিনিসটা। তো এরকম করলে আসলে অনেক সময় আমি যেটা চাচ্ছি সেটা না হয়ে সে যেটা চাচ্ছে সেটাই হয়তো স্টাবলিশ হয়ে যাবে। আবার ইনস্ট্রাক্টিং যখন বলতেছি তখন হচ্ছে আমি একটা জিনিস ডেমনস্ট্রেট করতেছি, ওকে এভরিওয়ান স্টপ রাইটিং প্লিজ, মানে আবারও সেই অর্ডারটা স্টাবলিশ হচ্ছে না। সো অর্ডারিং তখন হচ্ছে আচ্ছা ঠিক আছে তোমরা সবাই এখন থামো, তোমরা সবাই এখন আমার দিকে তাকাও, তোমরা সবাই এখন বই খোলো। তো এই জিনিসগুলো হচ্ছে আমি অর্ডার দিচ্ছি, আমার অর্ডার তোমাকে মানতে হবে কারণ আমি তোমার টিচার। এই জিনিসটা প্রতিষ্ঠিত হচ্ছে এইভাবে কথা বলার কারণে। তো এই জায়গাগুলোতে আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে আহ আমরা মানুষরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যেমন ধরেন আপনারা বলতেছেন যে আচ্ছা ঠিক আছে 230 হলো, তো 230 নাম্বার পৃষ্ঠা অনেক কঠিন, কিন্তু প্রথম পৃষ্ঠাতেই না, তো আমি একটু খুলতেছি। ইন দ্য মিন টাইম আপনি টিচার হিসেবে আরেকটা জিনিস বলছেন, আচ্ছা ঠিক আছে 230 নাম্বার পৃষ্ঠায় 2 নাম্বার অঙ্কটা দেখো, ওইখানে এই জিনিসটা আছে, কিন্তু আপনি কিন্তু অলরেডি 3 নাম্বার লাইনে চলে গেছেন। কিন্তু আপনার স্টুডেন্ট হয়তো 230 নাম্বার পৃষ্ঠা এখন বুঝতেছে না, এখনো আসে নাই, 218 নাম্বার পৃষ্ঠায় আসছে আমি এখন পর্যন্ত। তার মানে যদি আপনি চান আপনার স্টুডেন্ট পুরো জিনিসটা শোনার পর কাজে ঢুকবে, তাহলে আপনাকে পুরো জিনিসটা শেষ করতে হবে। তার মানে আপনারা অঙ্ক করবেন, শুরুতেই বলে নেবেন যে আমরা এখন একটা অঙ্ক করব, অঙ্কটা আছে 230 নাম্বার পৃষ্ঠায়, তোমরা আগে পেজ খুলবে না, আমার প্রশ্নটা আমার কথাটা আগে শোনো। অঙ্কটা আছে কোথায় সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। আমরা একটা অঙ্ক করব, অঙ্ক করার জন্য তোমার জিনিসগুলো লাগবে এবং তোমরা সবাই আমাকে এখানে দেখবা, দেখে খাতায় বসে বসে এটা করবা, বইটা সামনে নিয়ে। তো বই এত নাম্বার পৃষ্ঠা এখন খোলো। তো এইভাবে আপনি যখন বলবেন তখন আপনার এই যে ধারাবাহিকতা বা হচ্ছে কাজের ধারা, সেই ধারা অনুযায়ী তার ব্রেনটা সেট হলো, এবং তার ব্রেন যখন সেট হলো তখন সে স্টেপ গুলো বুঝতে পারলো এবং সেই স্টেপ অনুযায়ী সে কাজটা ফলো করবে। তো অনেক সময় আমরা এই জিনিসটাও খেয়াল করি না, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই এটা এটা আপনারা খুব সচেতন ভাবে চিন্তা করে কাজে লাগাবেন। তো আমরা
পরের যেই ক্লাসরুম রুলস এক্সপেকটেশনের যে স্লাইডটা আছে সেটা হচ্ছে এক্সপেক্টেড বিহেভিয়ার চার্ট কি কি লাগাচ্ছেন আপনারা আপনাদের ক্লাসরুমে। এক্সপেক্টেড বিহেভিয়ারের প্রচুর চার্ট আছে দুনিয়াতে, এবং এখন তো পিন্টারেস্ট এবং এআই এর যুগ, তো আপনারা প্রচুর জিনিস পাবেন। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা কোন ক্লাসের জন্য, কোন বয়সের জন্য, কোন আচরণটাকে ঠিক করার জন্য আপনারা চার্টগুলো লাগাচ্ছেন। সো যেমন এটা যেহেতু আমি ভিজুয়াল রেখেছি, আমি যেহেতু আর্লি গ্রেড স্টুডেন্ট চিন্তা করতেছিলাম, সো ভিজুয়াল লিখেছি, এবং আপনারা দেখবেন যে আমরা এখানে প্রচুর জিনিস রেখেছি আর্লি গ্রেড স্টুডেন্টদের জন্য, যে চুপ করতে হবে অথবা হাত উঠাইতে হবে। হাত উঠাইতে হবে এটা কেন এভাবে দিচ্ছি, যদি ছোট বড় বাচ্চা হতো তাহলে আমি লিখে দিতে পারতাম যে হাত উঠাতে হবে, রেইজ ইওর হ্যান্ড, এটা জাস্ট লিখে দিতাম, মানে অ্যাবস্ট্রাক্ট কমিউনিকেশনের মাধ্যমে বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কিন্তু যেহেতু ছোট বাচ্চা, তার মানে এই যে ইনস্ট্রাকশনটা ক্লিয়ার থাকতে হবে, হাত উঠানো, সেই হাত উঠানোর একটা ছবি। এবং যখন আমি ক্লাসে দেখাবো তখন আমি ছবিটাতে, আমার যদি হাতে একটা কাঠি থাকে অথবা একটা কলম থাকে, আমি জাস্ট ছবিটাতে এরকম করে ট্যাপ ট্যাপ করবো। বুঝতে পেরেছেন? সো লেটস সে এরকম এরকম একটা, এই যে ক্লাসরুম ম্যানেজমেন্টের এই যে, তো আমি কিন্তু তখন আর সবাইকে বারবার বলবো না হাত উঠাতে হবে বা চুপ করতে হবে, এটা আমি বারবার এরকম করবো না। আমি হয়তো ওই যে পোস্টার টাঙানো আছে সেই পোস্টার এরকম হাত দেখাবো। তো আমি যখন পোস্টার দেখাবো, আমি সেন্টার পয়েন্ট, আমি সবার সামনে দাঁড়ায় আছি, আমার চোখ যেদিকে যাবে সবার চোখ কিন্তু ওইদিকে যেতে বাধ্য। তো এইভাবে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এক্সপেক্টেড বিহেভিয়ারের চার্ট আপনাদের ক্লাসরুম অনুযায়ী, আপনাদের ক্লাসরুমের প্রবলেম অনুযায়ী আপনারা চার্টগুলো দেয়ালে লাগাবেন। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা চার্টগুলো অবশ্যই স্টুডেন্টদের সাহায্য নিয়ে করবেন, এবং চার্টগুলো যখন স্টুডেন্টদের সাহায্য নিয়ে করছেন তখনও কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার স্টুডেন্টরা কোন কোন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। স্টুডেন্টরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা নিয়ে আপনি এক্সপেক্টেড বিহেভিয়ার চার্ট করবেন। আপনাদের কারিকুলামে যে বিহেভিয়ার গুলো আপনারা চাচ্ছেন, আপনাদের টার্মিনাল কম্পিটেন্সি অনুযায়ী আপনারা যেগুলো চাচ্ছেন, যেমন হচ্ছে হতে পারে যে যখন আমার পড়া শেষ হয়ে যাবে তখন আমি একটা গল্পের বই পড়তে পারবো। তো যদি এরকম হয় যে কোনো স্টুডেন্ট হোমওয়ার্কটা তাড়াতাড়ি করে ফেলছে বা ক্লাস ওয়ার্কটা তাড়াতাড়ি করে ফেলছে, তখন সে রিডিং কর্নার বা হচ্ছে জাস্ট আপনার ক্লাসরুমে শেষের বেঞ্চে বা তার নিজের জায়গাতে বসে একটা বই পড়তে পারবে। তো এই ধরনের রুলস গুলো যখন থাকবে তখন কিন্তু আপনি এই যে এক্সপেক্টেড বিহেভিয়ার গুলো কমিউনিকেট করতেছেন, এবং পাশাপাশি হচ্ছে আপনার স্টুডেন্টকে ইনভলভ করতেছেন, এবং পাশাপাশি এই স্পেসিফিকটাও আপনার মাথায় রেখে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ওয়ালে পোস্টার টাঙাবেন। আরেকটা জিনিস আমি একটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের অনেক স্কুলে অফেন টাইম আমরা অনেক বেশি পোস্টার বা হচ্ছে ছবি এই জিনিসগুলো লাগাই। এখন যেটা সমস্যা হয়, আহ এটা লাগানো খুবই ভালো, লাগানো কোনো খারাপ না, কিন্তু সমস্যা যেটা হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি, যখন অনেকগুলো চোখ তার দিকে তাকায় থাকে এটা তার জন্য ডিস্ট্রাক্টিং। তো তখন একটা কাজে সে কনসেন্ট্রেট করতে পারে না অফেন টাইম। তো যারা প্রাইমারি গ্রেড স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে অনেক বেশি ইনফরমেশন অথবা অনেক বেশি চোখ তাকায় আছে এরকম ক্যারেক্টার, অনেক কিছু যাতে না থাকে, মানে ক্লাসরুমের এনভায়রনমেন্টে ডিস্ট্রাক্ট করে, এই জিনিসগুলো একটু কম রাখার চেষ্টা করবেন। আর্লি গ্রেডের জন্য 3টা থেকে 5টা রুলস ম্যাক্সিমাম হাইয়েস্ট আপনি ফলো করবেন। আপনি যদি দেখেন 2 মাসে সেট হয়ে গেছে সবগুলো রুলস, পরের মাসে আবার আগেরগুলোকে ঠিক রেখে আবার 2টা থেকে 5টা রুলস আপনারা শুরু করতে পারেন। ওই যে প্রথম যে চার্টটা দেখিয়েছিলাম সেই চার্টটা অনুযায়ী ফলো করে করে তাদেরকে নতুন নতুন রুলসে ঢুকাবেন। ঠিক আছে? সো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ড প্লেস ইন্টারভেনশন। আমি এতক্ষণ বলতেছিলাম যে ছবি দেখিয়ে কিভাবে ইন্টারভেন করতে পারেন ক্লাসরুম ম্যানেজমেন্টটা, অথবা মৌখিক ভাবে অথবা ডেমনস্ট্রেশনের মাধ্যমে। তো কিভাবে আপনারা কোনো ধরনের কথা না বলেও আপনাদের ক্লাসরুমটা প্রপারলি ম্যানেজ করতে পারেন। ছোটবেলায় ক্লাসের মধ্যে স্যাররা বেত নিয়ে আসতো, স্যাররা ম্যাডামরা, এই জিনিসের মুখোমুখি আমার মনে হয় আমার মতো আপনারা সবাই হয়েছেন, তাই না? কে কে হয়েছেন একটু কমেন্ট বক্সে একটু লিখেন তো যে হ্যাঁ, আমার স্যার ম্যাডামরা ক্লাসে একটা বেত নিয়ে আসতো, এবং হচ্ছে একটা কাজ, বাড়ির কাজ দিয়ে চোখটা বন্ধ করে থাকতো, তারপরে বেত যখন দেখতো বেশি নয়েজ হয়ে গেছে তখন বেত দিয়ে এরকম একটা বাড়ি দিত। এরকম পরিবেশের মধ্যে কে কে পড়েছিলেন ছোটবেলায়? একটু জাস্ট হ্যাঁ পড়েছি বা আমিও পড়েছি এরকম জাস্ট হ্যাঁ যে মি। তা আমাদের সবার স্কুলে এরকম একজন দুজন টিচার থাকতো যে কিনা যেরকম যে আচ্ছা ঠিক আছে
তখন সবার হাতেই আসলে বেত থাকতো, একজন দুজনের কাছে বেত থাকতো না আসলে। আহ, সবার কাছেই মোটামুটি বেত থাকতো। বেতটা যে মারার জন্য তা না, বেতটা কিন্তু সাউন্ডের জন্য। যেমন আমার দেখেন টপে একটা আছে সিঙ্গেল ক্ল্যাপ। তো সিঙ্গেল ক্ল্যাপ গুলো তো এত জোরে নয়েজ হবে না যে 70-80টা বাচ্চা সবাই ঠান্ডা হয়ে যাবে। 70-80টা বাচ্চা ঠান্ডা হওয়ার জন্য আসলে একটা হয়তো একটা বেল থাকতে হবে, অথবা একটা বেদ থাকতে হবে যেটা দিয়ে আপনি নয়েজ করতে পারেন। তো নয়েজ হঠাৎ করে অ্যাটেনশন নেওয়ার জন্য একটা কিছু রাখা, এই ধরনের একটা কিছু আর কি। আমাদের আমাদের সবারই ছোটবেলায় স্যার ম্যাডামদের হাতে একটা বেদ থাকতো, একটা কিছু থাকতো যেটা দিয়ে তারা শব্দ করতো। এটা হচ্ছে ওয়ার্ডলেস ইন্টারভেনশন। কেন বলছি ওয়ার্ডলেস ইন্টারভেনশনটা খুবই খুবই চমৎকার। এখানে আপনি শুধুমাত্র একটা স্টুডেন্ট দিকে তাকায় থাকবেন আর সে শান্ত হয়ে যাবে। এটা হচ্ছে এই টেকনিকের কথা বলছে। এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুবই কম হবে, কিন্তু যখন বাচ্চাটা অলরেডি আপনার সাথে 1 বছর বা 6 মাস, স্কুলের পাশে বাজার থেকে বেদ কেটে আনতে হইতো। ইন্টারেস্টিং, হ্যাঁ, অনেকে অনেকে বেদ সাপ্লাই দিত স্যারদের ম্যাডামদের। তো এই যে ব্যাপারটা যে আপনি আপনার ক্লাসে যখন অনেকগুলো স্টুডেন্ট আছে, আপনি জাস্ট একটা বাচ্চার দিকে তাকায় থাকবেন, আই টু আই কন্ট্যাক্ট করবেন, দেখবেন পুরো সব ক্লাস ঠিক হয়ে গেছে। অথবা আহ ভুরু কুচকাচ্ছে, এই যে আমি ভুরু কুচকাচ্ছি, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, কোনো একজনের দিকে তাকায় ভুরু কুচকাচ্ছেন খুবই সিরিয়াস একটা চেহারা করে, আপনাকে হাসতে হবে তা না, বা হচ্ছে আহ অনেক বেশি রাগ করতে হবে এরকম না, জাস্ট ভুরু কুচকাবেন, কেউ একজনের দিকে তাকিয়ে দেখবেন যে পুরো ক্লাসরুম শান্ত হয়ে গেছে। আরেকটা চমৎকার টেকনিক হচ্ছে এই টেকনিকটা। এই টেকনিকটা আমি শিখেছি যে একটা জিনিস এরকম উপরে নড়ছে, এটা ছোট বড় সবাই আসলে তাকায়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ। তো এরকম নড়ে 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 ঠোঁটে যখন আসলো ঠোঁট সিল হয়ে গেল। তো এটা হচ্ছে একটা চমৎকার টেকনিক ছোট বাচ্চাদের ক্ষেত্রে। বড় বাচ্চাদের ক্ষেত্রে এটাতে কাজ হয় না। বড় বাচ্চাদের ক্ষেত্রে সরাসরি আপনি পড়াচ্ছেন বা কিছু একটা বলতেছেন, শুধু এরকম করবেন যে আঙুল দিয়ে না। তো ওটা আপনারা একটু প্র্যাকটিস করবেন যে এটা কাজ করে কিনা। এবং কোন ধরনের নয়েজ মেকার আছে কিনা, এই যে বেল রিং করা, বেল রিং করা, হাত দিয়ে সাউন্ড করা, এই সবাই। তো এরকম করে আপনারা আমাদের ক্লাসরুমটা ম্যানেজ করতে পারেন, যেটা কিনা আপনাকে অনেক বেশি কথা বলতে হবে না। আহ আপনার ক্লাস স্টুডেন্টরা জানবে যে এটা বলা মানে হচ্ছে আপনি সবার অ্যাটেনশন চাচ্ছেন। এটাও কিন্তু আপনাকে এক্সপেকটেশন কমিউনিকেশন রাখতে হবে, আমি এটা করছি মানে তোমরা সবাই আমার দিকে তাকাও। তো এইভাবে আপনারা আপনাদের ক্লাসরুমে অ্যাটেনশন নিতে পারেন। এবং এবং সবসময় তো আসলে যখন আমরা অনেক কথা বলতে থাকি, কাজ করতে থাকি, সবসময় কিন্তু থামো বা উম, অন্য টোনে বা অন্য মুডে, মুড শিফট বলে এটাকে, যে মুডটা কিন্তু শিফট করতে ইচ্ছা করে না। তো তখন যদি আপনি হাত উঠাইলে কাজ হয় বা আঙুল দেখাইলে কাজ হয়, এই জিনিসটা আপনাকে একটু আহ নিশ্চিত হইতে হবে বা নিশ্চিত করতে হবে। আপনাকে ওই পজিশনে যাইতে হবে যখন আপনি আনন্দ দিচ্ছেন, যখন আপনি চাচ্ছেন সবাই মিলে আনন্দ করছেন, তখন সেটা যাতে তৈরি হয়। আর যখন আপনি চাচ্ছেন যে থামো এটা বলে কেউ একজনের দিকে তাকাচ্ছেন, সেটাতে থেমে যায়। তো এই মিউচুয়াল রেসপেক্টফুল একটা আচরণে আপনাদেরকে আসতে হবে। তো এরপরে আমি বলবো গিভিং এনকারেজমেন্ট। এই জায়গাটাতে আমাদের আহ, বেশ কয়েকটা জিনিস রেখেছি, বা হচ্ছে হ্যাঁ, এই যে উডেন উডেন ডাস্টার অথবা স্কেল থাকলেও কিন্তু নয়েজ ইয়াটা হয়, যেহেতু আমরা বেদ নিতে পারি না ক্লাসে, বেদ নেওয়াটা দরকারও নেই। সো উডেন ডাস্টার বা স্কেল এই জিনিসটা থাকলেও কিন্তু নয়েজ, মানে আমি বলতেছি নয়েজ তৈরি করে এরকম কিছু একটা হাতের কাছে রাখা, জাস্ট অ্যাটেনশনটা যাতে আপনার কাছে চলে আসে এটার জন্য। তো এনকারেজমেন্টের জন্য আমরা কি কি করতে পারি, একটু আগে বলতেছিলাম যে ভার্বাল প্রেইজ জিনিসটা রাখা, যে ওয়াও তুমি তো চমৎকার করেছো, ওয়াও এই কাজটা তো খুব ভালো হয়েছে। এই জায়গাতে আমরা অফেন টাইম যেটা করি সেটা হচ্ছে সবাইকে গণহারে একটা জিনিস দিয়ে দিই। যেমন ধরেন আমাদের কিস টাইমে টিচারদের ট্রেনিং এর ক্ষেত্রে একটা স্পেসিফিক কম্পোনেন্টই আছে, যেখানে কিনা আমরা বলি যে স্পেসিফিক স্টুডেন্টের জন্য স্পেসিফিক করে তাকে প্রেস করা। যেমন ধরেন যদি বাচ্চারা ছবি আঁকে, তো ছবি আঁকার সময় একটা বাচ্চার হয়তো বা ছবিটা সুন্দর হয়েছে বাট বর্ডারের ভিতরে রংটা পড়ে নাই, এলোমেলো হয়ে গেছে। তো তাকে বলতে হবে যে তোমার ছবিটা ভালো হয়েছে, কিন্তু বর্ডারের ভেতরে আঁকলে আরেকটু বেশি সুন্দর হতো। আবার হয়তোবা একজনের ছবিটা বেশি ভালো হয় নাই, কিন্তু সে পুরো জিনিসটা বর্ডারের মধ্যে করেছে এবং অনেক নিট হয়েছে। তখন আপনি এটা বলতে পারেন ওয়াও তোমার ছবিটা অনেক নিট হয়েছে,
কিন্তু যদি এখানে তুমি আরেকটু এরকম করতে আরেকটু ভালো হতো, ওখানে আরেকটু করলে আরেকটু ভালো হতো। তো ভার্বাল প্রেইজের ক্ষেত্রে সবার প্রথম প্রেইজ হচ্ছে ওয়াও গুড হয়েছে। এখন আপনি যখন সবাইকে ওয়াও গুড হয়েছে প্রতিদিন বলতেছেন, তখন কিন্তু এটা কাজ করবে না, বা আপনাকে ডেফিনেটলি আরো 2টা বা 3টা লেয়ারের জিনিস রাখতে হবে, যেটা দিয়ে আপনি তাদেরকে প্রেজ করবেন। এবং ওইটা বাচ্চা আবার মনে রাখবে, আজকে মিস আমাকে এইটা বলেছে, আজকে সবাইকে এটা বলেছে কিন্তু আমাকে এইটা বলেছে, আরেকদিন হয়তো সবাইকে এটা বলেছেন, অন্য একজনকে এটা বলেছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে ডেফিনেটলি মাথায় রাখতে হবে, লিস্ট রাখতে হবে, যে আপনারা কি কি ভাবে কি কি ধরনের প্রশংসা তাদেরকে করতে পারেন, এবং চেষ্টাটাকে প্রশংসা করুন, রেজাল্ট না। তো এটা সবসময় বলা হয় যে শিশুদেরকে চেষ্টাকে প্রশংসা করুন, রেজাল্টকে না। তখন সে চেষ্টাটার উপরে নজর দিবে, চেষ্টা আরো কত ভাবে করা যায় সেদিকে নজর দিবে, কিভাবে প্রবলেমটা সলিউশন করা যায় সেই দিকে সে ঘুরিয়ে হলেও যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যখন তার রেজাল্টকে প্রেস করবেন, তখন সে উম, সে কি করবে, সে রেজাল্টটা যেহেতু সে জানে যে ও ও, আমি তো বেস্ট, মিস্টার সবসময় আমাকে বেস্ট বলে, যেদিন সে বেস্ট হইলো না সেদিন সে মন খারাপ করবে। কিন্তু আপনি যখন ওয়াও তুমি এইটা এইভাবে চেষ্টা করে পেরেছো, তখন সে চেষ্টাটার উপরে ফোকাস দিয়ে আরো কয়েকভাবে চেষ্টা করবে যেভাবে সে পারে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো ভার্বাল প্রেইজের ক্ষেত্রে এইভাবে আপনারা কাজ করতে পারেন, এবং আরো অনেকভাবে কাজ করতে পারবেন। এটা নিয়ে আপনারা ওই যে যে বললাম, পিন্টারেস্ট এবং বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর প্রচুর জিনিস পাবেন। এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের টিচার্স টাইম থেকে যে টিচার্স ট্রেনিং প্রোগ্রামটা আছে, এখানে তো শুধু আমি কম্পোনেন্টের একটা কম্পোনেন্ট নিয়ে কথা বলতেছি, সেখানে আমাদের আরো বেশ কিছু জিনিস নিয়ে আমরা শেখাবো। বেশ কিছু লার্নিং থিওরি, টার্মিনাল কম্পিটেন্সি, কারিকুলাম, এরকম অনেক কিছু নিয়ে শেখাবো। তো ওখানেও আপনারা যখন পার্টিসিপেট করবেন, এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে রিওয়ার্ড সিস্টেম রাখা, এবং গোলটাকে অ্যাচিভ করার জন্য যখন রিওয়ার্ড থাকবে, তখন কিন্তু সবার একটা টার্গেট থাকবে, আচ্ছা ঠিক আছে আমি এটা অ্যাচিভ করতে চাই, আমি এটা তো ওই পর্যন্ত যাইতে চাই। তো ওই রিওয়ার্ড সিস্টেমটা রাখা। আর আরেকটা জিনিস আপনারা করবেন, সেটা হচ্ছে ক্লাসরুম জব বা ক্লাসরুমের রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউট করে দেওয়া। এনকারেজমেন্টের জন্য এর চেয়ে চমৎকার টুলস আর হইতেই পারে না। মানে আপনার ক্লাসরুমে আপনি একজনকে আহ, একজনকে বানাতে পারেন যে সে সবার হোমওয়ার্ক কালেক্ট করবে, একজন হইতে পারে সে সবাই কি ঠিক মতো বসতে পেরেছে কিনা সেটা দেখবে, একজন থাকতে পারে যে ম্যানেজ করবে যে সবাই আহ, সবার খাতা কলমগুলো সবকিছু ঠিক আছে কিনা, বা হচ্ছে টিচার কি লাগবে সেই জিনিসগুলো সে বলতে পারতেছে কিনা, যেটা আমরা করতাম, আমরা ছোটবেলায় চক আর ডাস্টার আনতে দৌড়ায় যেতাম মূলত। তো এটা ছাড়া আর বেশি কিছু করতাম না। কিন্তু এই যে এই ধরনের দায়িত্ব দেওয়া, স্টুডেন্টদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়, আমরা ভার্সিটিতে করেছি অবশ্যই এই কাজগুলো, দায়িত্ব নিয়ে আমাদের ক্লাস মনিটর ছিল, ক্লাস ওয়ার্ক গুলো অ্যাসাইন করা, বা টেস্ট থাকলে টেস্ট গুলো টিচারের সাথে কথা বলে নেওয়া। তো বড় গ্রেডের যারা আছেন, স্পেশালি 6 থেকে উপরে যারা আছেন, ক্লাস 6 এর উপরে যারা আছেন, তারা কিন্তু স্টুডেন্টদের মধ্যে এই জিনিসগুলো তারা বেশি বেশি ভাবে কাজে লাগাতে পারেন। আর জুনিয়র গ্রেডে যারা আছেন, তারা হইতেছে একটা বাচ্চা পারতেছে না, অন্য বাচ্চাও যাতে তাকে সাহায্য করে, এমপ্যাথিক হয়, বা হচ্ছে গ্রুপ ওয়ার্কে কিভাবে পার্টিসিপেট করবে। তো প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে ক্লাসরুম জব আপনারা অ্যাসাইন করতে পারেন, ক্যাপ্টেন নাম দিতে পারেন, এবং প্রত্যেককে আলাদা করে আপনারা স্টিকার দিতে পারেন। তো লেটস সে আপনার ক্লাসরুমে 30টা বাচ্চা আছে, 30 জনের জন্য আপনারা 5 জনকে 5টা আলাদা কাজে অ্যাসাইন করতে পারেন, এবং এই জিনিসটা রোটেট করতে পারেন, যে আচ্ছা ঠিক আছে এই মাসে এই, বা প্রতি 2 মাস পর পর রোটেট করতে পারেন। তো তখন দেখা যাবে ওই 30 জনের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনো দায়িত্ব পেয়ে যাচ্ছে প্রত্যেক মাসে। তো তাতে করে তাদের রেসপন্সিবিলিটিটা গ্রো করবে, এবং এনকারেজ হবে অনেক বেশি। এবং যখন টিচারের সাথে সরাসরি কোনো কিছু নিয়ে ডিল করবে, তখন কিন্তু তাদের কমিউনিকেশনটাও আসলে অনেক চমৎকার হবে। তো একই সাথে ক্লাসের অনেকগুলো জিনিস আহ, তারা অ্যাচিভ করে ফেলবে আসলে। এরপরে হচ্ছে গ্রুপ ইনসেনটিভ। গ্রুপ ইনসেনটিভ আমরা কাকে বোঝাচ্ছি? গ্রুপ ইনসেনটিভ হলো, যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ক্লাসরুমের প্রত্যেকটা বাচ্চা এই কাজে পার্টিসিপেট করুক। তো তখন আপনি বলতে পারেন, আচ্ছা ঠিক আছে তোমরা সবাই যদি এই কাজটা আগামী 1 মাস ধরে করতে পারো, আহ আগামী 1 মাস ধরে তোমরা এটা করতে পারো, তাহলে তোমাদের সবার জন্য একটা ক্লাসরুমে সিনেমা দেখানো হবে। অথবা তোমাদের সবাইকে নিয়ে আমি ওই যে মাঠে ওখানে খেলতে যাব, অথবা তোমাদের সবাইকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব বাইরে, এটাও হইতে পারে, কোনো একটা ফিল্ড ট্রিপে যাবো, এটাও হইতে পারে। তো গ্রুপ ইনসেনটিভটা রাখা খুবই জরুরি। আহ, এবং আপনারা এটা ট্রাই করতে পারেন, যারা টিচার আছেন এই মাস থেকে ট্রাই করতে পারেন। গ্রুপ ইনসেনটিভ অথবা 2টা গ্রুপ করে দিতে পারেন, যে লেটস সে 1 থেকে 50, অথবা জোড় সংখ্যা এক গ্রুপ, বেজোড় সংখ্যা এক গ্রুপ।
সো দুইটা গ্রুপ করে যখন দিবেন তখন দেখবেন এটার পারফরমেন্স আরো বেড়ে গেছে। তো দুইটা গ্রুপ করে দুইটা গ্রুপকে দুটো ধরনের কাজ দিয়ে দিবেন, অথবা একই কাজ স্কোরিং দেখবেন, স্কোর বোর্ড দেখবেন, সে অনুযায়ী ইনসেন্টিভ দিবেন। যে ঘুরতে যাওয়া, খাইতে যাওয়া, অথবা হইতেছে সবার তালি পাওয়া, অথবা হইতেছে স্কোর বোর্ডে তাদের নাম লেখা থাকবে। অথবা আমাদের আমাদের ক্লাসরুমে যেটা হয় যে ক্লাসরুম এই আজকের লেকচারটা হচ্ছে এই বিষয়ের উপরে, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এতটুকু এরকম লেখা থাকে। ওখানে হচ্ছে কোন গ্রুপ বিজয়ী হয়েছে, এই মাসে বিজয়ী গ্রুপ, এটা লেখা থাকবে, আর কিছু না। আপনি যদি ওটাও লিখে দেন, ওইটা নিয়েও তারা কিন্তু অনেক আগ্রহী হয়ে অনেক কাজে পার্টিসিপেট করবে একদম স্বপ্রণোদিত ভাবে। এবং আপনার নিজের অনেক রিলিফ হবে, আপনি তখন ক্লাসরুম ম্যাটেরিয়াল এবং লেসন প্ল্যানের দিকে বেশি মনোযোগ দিতে পারবেন। ক্লাসরুম ম্যানেজমেন্টের মনোযোগটা আপনি কমাই দিতে পারবেন তখন। অ্যাডিশনাল কিছু জিনিসপত্র আমি বলবো, সেটা হচ্ছে ইউজ ইউজ ইউর ভয়েস। আপনারা দেখবেন যে আমি আজকে লেসনটা নেওয়ার সময় মাঝে মাঝে থেমে গেছি, মাঝে মাঝে জোরে কথা বলছি, আস্তে কথা বলছি, মাথাটা অনেক বেশি নাড়াইছি। তো এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমি ইচ্ছা করে করেছি। এত বেশি মাথা নাড়ি না, আর একটু কম মাথা নাড়াই। কিন্তু একটা জিনিস দেখেন, আপনাদের পরিচিত তো এরকম অনেক মানুষ আছে, টিচার না শুধু মানুষ, যাদের কথা, কিছু মানুষের কথা আছে আপনারা বুঝতে পারেন, কিছু মানুষের কথা আছে অনেক দ্রুত বলে, দ্রুতর কারণে কিছু শব্দ হয়তো ধরতেই পারেন না। অথবা কিছু মানুষ আছে যাদের কথা অনেকক্ষণ ধরে শুনতে ইচ্ছা করে। এটা কেন? কারণ তারা তাদের গল্প বলার ধরনটা ব্যবহার করে, তারা তাদের ভলিউমটা ইউজ করে, তারা ঠিক জায়গায় থামে, দাড়ি কমার ব্যবহার যেটাকে বলি আমরা ঠিকভাবে করেন। তারা মাঝে মাঝে থেমে যায়, মাঝে মাঝে হেজিটেট করে। হেজিটেশনটাও আসলে ক্লাসে গুরুত্বপূর্ণ। যখন আপনি হেজিটেট করবেন, যখন আপনি ভাববেন, অথবা যখন আপনি মনে করার চেষ্টা করতেছেন, আপনি হয়তো আর জানেন কিন্তু মনে করতে পারতেছেন না, তখন দেখবেন বাচ্চারা আপনার সাথে নিজেরা পার্টিসিপেট করতেছে। তো ক্লাসে আপনার ওই যে চার্ম ধরে রাখার জন্য, আপনার ওই যে বললাম না, যখন আনন্দ করার সময় তখন যদি সবাই আনন্দ করতে পারেন, আর যখন পড়ালেখার সময় বা হচ্ছে সিরিয়াস হওয়ার সময় তখন যাতে সবাই আপনাকে রেসপেক্ট করে ওই টাইমে সবাই সিরিয়াস থাকেন, এই দুটো জিনিসই মেনটেন করার জন্য আপনাকে আপনার টোন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার মুভমেন্ট, আপনার নড়াচড়া, আহ, কথা, ফেসিয়াল এক্সপ্রেশন সবকিছু ইউজ করতে হবে। এবং বলতেছি আমরা যে ইউজ ইউর সেলফ। সো আপনার আপনার হাত, ফিজিক্যাল মুভমেন্ট, 2 লাফে কাছে চলে যাওয়া, বা হচ্ছে আহ, এমন একটা এক্সপ্রেশন দেওয়া যেটা কিনা বাচ্চারা অনেক মজা পেয়ে গেল, স্টুডেন্ট অনেক মজা পেয়ে গেল, বলে জানলাম স্যার বা মিস এরকম করতে পারে, আমরা তো বুঝিই নেই, বা আমার এই স্যার এরকম করে এই জন্যই তার ক্লাস আমার ভালো লাগে। তো এই জিনিসগুলো আপনারা হচ্ছেন ম্যাজিশিয়ান আসলে। আমি আমি নিজে ছোটবেলা থেকে ওই টিচারদেরকে আমি মনে রেখেছি যারা কিনা আমাকে ম্যাজিক্যাল ম্যাজিক্যাল স্পার্কটা দিতে পারছে, যাদের যাদের ম্যাজিকটা আমরা কিন্তু মনে রাখছি। আপনারাও মনে করেন, চেষ্টা করেন, দেখেন যে আপনারা তাদের দিয়ে এনকারেজ হয়েছেন, ইন্সপায়ার হয়েছেন। আপনার হয়তো বা কোনো একটা সাবজেক্ট আগের বছরই ভালো লাগতো না, কিন্তু পরের বছর অনেক ভালো লাগে। কি কারণ? হয়তো ওই টিচারটা আপনার পছন্দ ছিল। তো এরকম প্রচুর কিছু হয় যদি টিচারের ম্যাজিকটা থাকে। তো আপনারা প্রত্যেকেই এক একজন ম্যাজিশিয়ান হন। এবং প্রত্যেক টিচার যখন এইভাবে কথা বলবেন, কাজ করবেন, চিন্তা করবেন, ভাববেন, তখন দেখবেন আপনাদের ক্লাসরুমটা একদম ইজিলি ম্যানেজ থাকতেছে এবং লার্নিং এনভায়রনমেন্টটা খুবই চমৎকার থাকতেছে। এবং 3 নাম্বার পয়েন্ট যেটা রাখছি যে ফ্লো চার্ট, টেবিল, ফ্ল্যাশ কার্ড, পিকচার এগুলো রাখা। আমি একটা কথা বলতেছিলাম যে ক্লাসে অনেক বেশি পোস্টারিং না করে ফেলা। তো ক্লাসে অনেক পোস্টারিং না করেন, ফ্লো চার্ট রাখতে পারেন, যেটা আপনি রোল করে রেখে দিবেন, আবার ক্লাসের প্রয়োজনে দেখালেন। ফ্লো চার্ট, টেবিল রাখা, বা হচ্ছে ফ্ল্যাশ কার্ড রাখা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে গুছিয়ে রাখতে পারেন, আবার দেখাতে পারেন। তো এইভাবে আসলে আপনারা আপনাদের ক্লাসরুমটা চমৎকার ভাবে ম্যানেজ করতে পারেন। আমি আবারও একটু আমাদের ক্লাসরুম ম্যানেজমেন্টের 4টা কম্পোনেন্ট কি সেই কম্পোনেন্ট গুলো বলবো। আমি এতক্ষণ কথা বলেছি ক্লাসরুম রুলস এবং এক্সপেকটেশন নিয়ে। আমাদের আরো কিছু কম্পোনেন্ট ছিল, আরো 3টা কম্পোনেন্ট ছিল। ক্লাসরুম লেআউটটা কি হবে সেটা, এটা মোটামুটি আমি বলে ফেলেছি। ক্লাসরুম লেআউটের হয়তো আরো কিছু জিনিস, ছবি টবি সব দেখাইতাম। ইনস্ট্রাকশন টেকনিকটা কি হওয়া উচিত, সেটা অর্গানাইজেশন এন্ড কনসিস্টেন্সি, এটা নিয়েও আমি এক জায়গায় বলেছি। বাট এটা নিয়ে আপনারা কি টেকনিকে এই জিনিসগুলো ফলো করবেন সেই জিনিসগুলো নিয়েও আমরা আরো বিস্তারিত জানতে পারবো আমাদের
টিচার্স ট্রেনিং প্রোগ্রামটাতে। তো আজকের মতো আমার সেশনটা এই পর্যন্তই ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু প্রশ্ন নিব, অথবা অন্য কোনো বিষয় আপনারা জানতে চাইলে আমার কাছে জানতে পারেন। আপু জাস্ট আমার আমার হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আছে একটা টিচারদের কাছে। সেটা হচ্ছে আচ্ছা। যে অলরেডি মনে হয় স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনারা যারা কানেক্টেড আছেন আমাদের সাথে। ক্লাসরুম ম্যানেজমেন্টের যে বিষয়টা, এইটা নিয়ে তো অলরেডি মোটামুটি বেশ অনেকগুলা টেকনিক টাইপের জিনিস বা টিপস টাইপের জিনিসপত্র ম্যাম শেয়ার করেছেন আমাদের সাথে। এখন আপনাদের কাছে আসলে কি মনে হয় যে এই যে এইটার বাহিরে, মানে আমরা আবার ক্লাসরুম ম্যানেজমেন্টের কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে সেটাতে আমরা ফিরে আসবো, বাট জাস্ট একটা এনার্জাইজ অ্যাক্টিভিটি আমরা একটু করি আর কি, যে আমাদের কাছে আসলে কি মনে হয় যে আমরা যদি একজন সাকসেসফুল টিচার হইতে চাই বা একজন পপুলার টিচার হতে চাই, সেক্ষেত্রে আসলে আর কি ধরনের স্কিল আমাদের টিচারদের জন্য প্রয়োজন আছে। লাইক আমরা যারা জয়েন করেছি, আমি এক্সপেক্ট করতেছি যে এখানে আসলে ম্যাক্সিমামই আমাদের আর্লি গ্রেডের টিচার যারা আর কি ছোট বাচ্চাদেরকে পড়াই। তো আপনারাও বলতে পারেন, এবং হাই স্কুল লেভেলের কেউ যদি থেকে থাকেন তাহলে আপনারাও জাস্ট হচ্ছে চ্যাট বক্সে একটু যদি লিখে দিতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো আর কি। একজন আপা হ্যান্ড রেইজ করেছেন, সাদিয়া সুলতান আপা। আপনার কোশ্চেনটা শুনলাম ভাই, যেটা আমার মনে হয় একটা টিচারের কমিউনিকেশন স্কিল এখানে ওকে। সবচেয়ে বড় ভূমিকা আহ, পায় আর কি বাচ্চাদের সাথে। আমি আর্লি ইয়ার্স এর টিচার, সো হুম হুম কমিউনিকেশন হুম। স্কিল অ্যান্ড টিচারের পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ এনার্জি। কারণ বাচ্চা, ওরা তো অনেক ছোট, ওরা টিচারের এনার্জি থেকে এনার্জি পায়। যখন বাচ্চারা দেখতে পায় যে টিচার পজিটিভ আছে, আর বাচ্চারা কিন্তু ভাইব বুঝতে পারে, বডি গেস্টার হুম ওরা হুম। বুঝতে পারে, তখন ওইটা একটা পারফেক্ট ক্লাস হয় আমার মনে হয়। এবং আমি এটা প্র্যাকটিস করি আমার ক্লাসে, আমি কখনো ভয়েস রেজ করি না। এবং ম্যাডাম যেটা আজকে বললেন যে ওয়ার্ডলেস ইন্টারভেনশন, এটা আমি করি। এবং আমার বাচ্চারা খুবই ছোট, ওরা 4 বছর, 4.5 বছরের বাচ্চা, কিন্তু ওরা বুঝতে পারে। এবং জাস্ট ওদের দিকে, একজনের দিকে তাকালেই কিন্তু ওরা চুপ হয়ে যাচ্ছে, ওরা সুন্দর করে ম্যাটে বসছে, ভেরি অর্গানাইজড। সো আমার মনে হয় কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট বাচ্চাদের সাথে, ওদের মতন করে কমিউনিকেট করা। রাইট। এইটা ডেফিনেটলি হ্যাঁ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে ওদের মতো করে যেন আমরা কমিউনিকেট করতে পারি, ওই স্কিলটা আসলে আমাদের টিচারদের মধ্যে থাকতে হবে আর কি। ওকে, এর বাইরে আর কি কি আছে বলে আমরা মনে করছি? চ্যাট বক্সে অনেকেই লিখছেন, দেখি দুই একটা। একজন মিস লিখেছেন অ্যাসেসমেন্ট নিয়ে, হাউ ক্যান অ্যাসেসমেন্টস বি প্ল্যান্ড এন্ড স্ট্রাকচার টু ফ্যাসিলিটেট লার্নিং। ওকে। পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড পেশেন্স। আচ্ছা। মেকিং এ গুড কমিউনিকেশন এন্ড ফ্রেন্ডশিপ উইথ, আচ্ছা। টিচার্স ট্রেনিং। ওকে। নাম্বার টুরিস্ট, আচ্ছা। ওকে, বেশ অনেকগুলা জিনিস আছে। উম ঠিক আছে, ওকে, আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। জাস্ট হচ্ছে গিয়ে ছোট করে আমাদের ম্যাম যেটা বলছিলেন অলরেডি, যে আমাদের একটা টিচার ট্রেনিং প্রোগ্রাম আছে, ওইটা নিয়ে জাস্ট একটু ছোট করে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, এন্ড দেন আমরা আর একটু সময় নিয়ে কোয়েশ্চেন আনসারটা রাখবো আর কি। আজকের সেশন নিয়েও যদি কারো কোয়েশ্চেন থাকে সেটাও আমরা শেয়ার করবো। এন্ড হচ্ছে গিয়ে এই যে কোর্সের যে ডিটেলসটা আমি শেয়ার করতেছি সেখানেও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমরা আনসার করবো আর কি। হ্যাঁ। সো আমাদের এই যে আপনারা যে স্কিলের কথাগুলো বলছেন, এরকম আরো অনেকগুলা স্কিলস নিয়ে আমরা আসলে গত কত 7-8 বছর ধরে আসলে কাজ করতেছি। সো স্পেশালি টিচারদের জন্য কোন কোন ধরনের স্কিলস প্রয়োজন, কেন প্রয়োজন, কোন গ্রেডের টিচারদের জন্য কোন ধরনের স্কিলস বেশি কাজে লাগবে, এই ধরনের অনেক টাইপের রিসার্চ অ্যানালাইসিস আমরা নিজেরাও করেছি, এবং পাশাপাশি যত ভালো ভালো বিভিন্ন আপনার এই যে ইয়েগুলো আছে, রিসার্চ সেন্টার গুলো আছে, ইনস্টিটিউশন গুলো আছে, তারপর এনজিও গুলো আছে যারা এডুকেশন নিয়ে কাজ করতেছে, তারাও কিন্তু এই ধরনের রিসার্চ গুলো রেগুলার করে। সো ওই জায়গাগুলোতে স্পেশালি বাংলাদেশের টিচারদের জায়গাটা যখন চলে আসে, তখন দেখা যায় যে এই টিচারদের মধ্যে স্কিলস এর অনেক বেশি ঘাটতি থাকে, স্পেশালি যেগুলো হচ্ছে কিন্ডার গার্ডেন স্কুল বা লোকাল যে প্রাইমারি স্কুলস গুলো আছে। তো এই স্কুলস গুলাতে অনেক টিচার থাকে, অনেক স্টুডেন্টস থাকে, বাট তারা আসলে ওই যে প্রপার যে স্কিলস গুলা, নলেজ গুলা না থাকার কারণে দেখা যায় যে বাচ্চাদেরকে আসলে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে না, অনেক জায়গাতে স্ট্রাগল করতে হয়। এই ধরনের বিভিন্ন ইস্যুস থাকে, কারণ আমাদের দেশে কিন্তু
টিচার হিসেবে জয়েন করার জন্য এই যে সবচাইতে বেশি যে স্কুল গুলো আছে, 60,000 আপনার হচ্ছে গিয়ে কিন্ডার গার্ডেন স্কুল, প্রাইমারি স্কুল যেগুলো আছে, এইগুলাতে দুইটা মিলে সম্ভবত 1 লাখের মতো হবে আর কি, এরকম 90,000 বা 1 লাখ এরকম হবে। এইগুলোতে কিন্তু সবচাইতে বেশি বাচ্চা কাচ্চা যায়, বাট এই জায়গাগুলোতেই টিচার হিসেবে কাজ করার জন্য খুব বেশি স্কিলস আসলে লাগে না। বেসিক্যালি স্কিলস লাগেই না এরকম বলতে গেলে, দেখা যায় যে গ্রাজুয়েশন বা হচ্ছে গিয়ে একটা মাস্টার্স ডিগ্রি এই টাইপের থাকলে তারা ইজিলি স্কুলে টিচার হিসেবে জয়েন করে ফেলতে পারে। আবার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যেটা হতো, যে প্রাইমারি স্কুলে কিন্তু আপনার 10 জন টিচার থাকলে সেখানে 6 জনই থাকে হচ্ছে গিয়ে ফিমেল, 4 জন হচ্ছে গিয়ে মেল থাকে এরকম। তো ফিমেলদের জন্য যেটা হতো যে ওইখানে ফিমেলের একটা স্পেশাল কোটা ছিল, এবং রিকোয়ারমেন্টের জায়গাতেও যেটা হইতো যে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস থাকলেই ওই ফিমেল পার্সন সে টিচার হিসেবে কাজের জন্য সুযোগ পাইতো বা পরীক্ষা দিতে পারতো, এবং সে প্রায়োরিটি পাইতো। সো এই যে এই জায়গাগুলোতে দেখা যেত যে প্রচুর পরিমাণে আনস্কিল্ড টিচার চলে আসছে, যেটার কারণে তারা নিজেরাও হিমশিম খাচ্ছে টিচার হিসেবে বাচ্চাদেরকে ম্যানেজ করতে, ক্লাসরুম ম্যানেজ করতে, এবং বাচ্চা কাচ্চাদেরও যে কোয়ালিটি এডুকেশনটা ওইটা আসলে ইনশিওর হচ্ছে না। তো এর জন্য দেখা যায় যে তাদেরকে যেই ছোট ছোট নিডস যেগুলো আছে, কিছু স্কিলস যেগুলো প্রয়োজন, এইগুলো আমরা দেওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের ছোট ছোট শর্ট কোর্স, তারপর হচ্ছে ওয়ার্কশপে যে ধরনের ওয়েবিনার, এগুলো আমরা গত কয়েক বছর ধরে অ্যারেঞ্জ করে যাচ্ছি, সো দ্যাট তারা যেন এই ধরনের স্কিল গুলো নিতে পারে। এবং ফাইনালি আমরা চিন্তা করলাম যে যখন আমরা এই যে গত কয়েক বছরে স্পেশালি কোভিড এর টাইমটা থেকে অনলাইনে বিভিন্ন ধরনের ট্রেনিং করাচ্ছি, এবং সেইখানে ঢাকার বাইরে থেকে পার্টিসিপেন্টসরা জয়েন করতেছে, তো তখন আমরা দেখতেছি যে হ্যাঁ তাদের মধ্যে একটা নিড আছে, যে আমরা ছোট ছোট কোনো একটা ওয়ার্কশপে তাদেরকে ইনভাইট করছি বা ওয়েবিনারে জয়েন করেছে, সেখান থেকে যে তারা তাদের যে নিড গুলা সেগুলো আমাদের পর্যন্ত জানাতে পারছে। যেমন একটু আগে চ্যাট বক্সে একজন মিস বলছিলেন যে ওনাদের হাই স্কুল লেভেলের টিচারদের জন্য ট্রেনিং প্রয়োজন। তো এই রকম করে বিভিন্ন ধরনের সেশন, তারপর কমিউনিকেশন, আমরা যেই মিডিয়াগুলোতে আপনাদের থ্রুতে কমিউনিকেশন করতে পারছি সেইগুলোতে আমরা দেখছি যে হ্যাঁ এই স্কিলস গুলা নিয়ে যদি আমরা কম্বাইন্ড একটা প্রোগ্রাম লঞ্চ করি, তাহলে আসলে অনেক টিচারদের জন্য এটা হেল্পফুল হবে। যেই একটা প্রোগ্রাম থেকে তারা যত ধরনের টিচিং এর স্কিলস প্রয়োজন হয় সেগুলো সবকিছু যেন মোটামুটি নিয়ে যেতে পারে, সো দ্যাট তারা তাদের টিচিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারে, বাচ্চাদেরকে আরো ভালো মতো বুঝতে পারে, এবং তাদের যে ক্যারিয়ারটা আছে, টিচিং ক্যারিয়ারটা, এটা যাতে আসলে একটু গ্রো করে। সো এর জন্য বেসিক্যালি আমাদের এই 3 মাসের যে প্রোগ্রামটা এটা লঞ্চ করা। তো এই পুরো প্রোগ্রামটা অনলাইনেই হয় বেসিক্যালি, যেহেতু আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেন্টসদেরকে নিচ্ছি এবং তাদেরকেও ভ্যালু করছি যে হ্যাঁ আপনার আসলে এটা জানা প্রয়োজন। সো ওইটা চিন্তা করে আমরা ট্রেনিংটা অনলাইনে রাখছি, এন্ড এই অনলাইন ট্রেনিংটাতে আপনার উইকলি একটা করে ক্লাস থাকে, টোটাল 10টা ক্লাস হয় আর কি। সো 2.5 মাসের মতো ডিউরেশন থাকে ট্রেনিং এর। এই 2.5 মাসের মধ্যে আপনার সবগুলো ক্লাসই জুমের মাধ্যমে লাইভ হবে, এবং পাশাপাশি রেকর্ডেড ভার্সন গুলো থাকবে, এন্ড এই রেকর্ডিংস গুলো আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। এন্ড এই ট্রেনিংটা কমপ্লিট করার পরে আপনাদের জন্য স্পেশাল এডিশনাল কিছু সাপোর্ট থাকবে। এই যে আমরা 3 মাস বলতেছি, সেখানে 2.5 মাসের ট্রেনিং হইলো, ট্রেনিং এর জন্য আপনি একটা সার্টিফিকেট পেলেন, এবং এরপর আপনার জন্য যারা এই যে নতুন করে টিচিং প্রফেশনে আসতে চাচ্ছে, বা হচ্ছে যারা অলরেডি 2-3 বছর 4 বছর ধরে ক্যারিয়ারে মানে টিচিং ক্যারিয়ারে আছে, তাদের একটু গ্রোথ দরকার, তারা একটু গাইডলাইন চায় যে আমি আসলে কিন্ডার গার্ডেন স্কুলে আছি, আমি একটু ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেতে চাই, সো আমার জন্য কি কি করণীয়। তো দেখা যায় যে তাদের জন্য একটা জব প্লেসমেন্ট বা হচ্ছে ক্যারিয়ার গাইডলাইন টাইপের সাপোর্ট আমাদের এখানে থাকবে। তো সব মিলিয়ে মোটামুটি 3 মাসের একটা প্রোগ্রাম এটা আমরা ডিজাইন করছি। এন্ড এইটা আসলে কার জন্য বা কারা এই ট্রেনিংটাতে জয়েন করতে পারবে, এটা কিন্তু আসলে সবার জন্য না। সবার জন্য না মিন্স হচ্ছে শুধুমাত্র আর্লি গ্রেডের বা হচ্ছে প্রি প্লে থেকে গ্রেড 5 পর্যন্ত যেই সব টিচাররা আছেন, লাইক আপনার কিন্ডার গার্ডেন স্কুল, তারপর হচ্ছে প্রি স্কুল, প্রাইমারি স্কুল, আর্লি লার্নিং সেন্টার যেগুলো আছে, এইগুলোতে যারা কাজ করতেছেন টিচার হিসেবে, তাদের জন্য বেসিক্যালি এই ট্রেনিংটা। সো আপনি যদি এরকম হয়ে থাকেন যে হাই স্কুলের টিচার, সেক্ষেত্রে হয়তো এই ট্রেনিংটা আপনার জন্য কাজে দিবে না আর কি। আর যারা এই যে এই সেক্টরটাতে টিচার হিসেবে কাজ করতে চান, আর্লি লার্নিং বা ছোট বয়সে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে চান, তারাও এই ট্রেনিংটাতে জয়েন করতে পারবে, যেহেতু এখানে তাদের ক্যারিয়ার গাইডলাইন এবং এই ধরনের বিভিন্ন ফিচার্স টিচার্স থাকতেছে, ফ্যাসিলিটিস থাকতেছে, তারা এটা নিতে পারবে আর কি। অ্যান্ড মাদ্রাসা এবং এনজিও তে যারা হচ্ছে গিয়ে এডুকেটর বা হচ্ছে টিচার হিসেবে আছেন ফর্মাল আর নন ফর্মাল সেটিং এ, তাদের জন্য এই ট্রেনিংটা ইম্পর্টেন্ট। পাশাপাশি
শুধু প্যারেন্টস বা কেয়ার গিভার যারা বাচ্চাদেরকে যে স্কুল রেডিনেস একটা কাজ করতেছেন, লাইক আপনার বাচ্চার হয়তো 3 বছর বয়স এখন, নেক্সট ইয়ারে আপনি বা জানুয়ারিতে আপনি হচ্ছে গিয়ে স্কুলে দিবেন, একটা প্লে নার্সারিতে দিবেন। তো একটা স্কুল রেডিনেস প্রয়োজন, সেজন্য আপনি এই ট্রেনিংটা করতে পারেন। তো এই ধরনের এক্সপেকটেশন যাদের আছে বা নিড যাদের আছে, তারা বেসিক্যালি ট্রেনিংটা জয়েন করতে পারবে। এবং আহ, এই যে ট্রেনিংটা, এইটা এইরকম হইতে পারে বা আপনি ভাবতে পারেন যে কেন আমি এই ট্রেনিংটাতে জয়েন করব বা কি পাবো এখান থেকে। সো ওইটার একটা ওভারভিউ যদি আমরা বলি, যে এখানে আপনি আমাদের যেই ফ্যাকাল্টি যারা আছেন এই স্পেশালি এই ট্রেনিংটাতে, সো 3জন ফ্যাকাল্টি আছেন, আই হোপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 3জনের মোটামুটি কম্বাইন্ড একটা এক্সপিরিয়েন্স আছে এই যে টিচিং বা হচ্ছে টিচারদের ট্রেনিং এই সেক্টরটাতে 55+ ইয়ার্স ধরে কাজ করার। সো যেই কারণে এই যে এই ধরনের ফ্যাকাল্টিদের থেকে শেখার যেই সুযোগটা, লাইক হচ্ছে গিয়ে যে আমরা যে স্কিলস গুলো নিয়ে বলতেছিলাম যে টিচিং এর, এইটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি বলে মানে আমি নিজে আসলে পার্সোনালি মনে করি আর কি। সো আমি যদি পসিবল হইতো যে আমি যখন স্কুলে ছিলাম তখন পারলে আমার সব স্কুলের টিচারদেরকে বলতাম এই ট্রেনিং করার জন্য আর কি। তো এরকম মানে এত এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টিদের থেকে শেখা এবং হচ্ছে গিয়ে সেই জিনিসগুলা ক্লাসরুমে এবং আমার নিজের প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্টের জন্য ইমপ্লিমেন্ট করতে পারার সুযোগটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার নিজের কাছে মনে হয়। অ্যান্ড যেটা বলছিলাম যে আমাদের যে কোর্সের আউটলাইনটা ফাইনালি 10টা সেশনের আউটলাইনটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। যে এখানে এই যে কিছুক্ষণ আগে আপনারা যে স্কিলস গুলোর কথা বলছিলেন যে কি কি স্কিলস আপনাদের প্রয়োজন, ওই স্কিল গুলো আমরা আসলে চেষ্টা করেছি এখানে রাখার জন্য। তো একদম প্রাইমারি লেভেলে যে বাচ্চার ডেভেলপমেন্ট, তাদের হচ্ছে কি ডেভেলপমেন্টের বিভিন্ন মাইলস্টোন সম্পর্কে জানা, প্রসেস গুলা কিভাবে হয়, তারপর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের কিছু থিওরি আছে, এডুকেশনের কিছু থিওরি আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট টিচারদের জন্য, সেইগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। কারিকুলাম আছে, বাংলাদেশে কিন্তু 4টা 5টা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কারিকুলাম আছে। তো এই যে কারিকুলাম গুলা, এইগুলা সম্পর্কে বোঝাটা আপনাদের টিচারদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং যাতে সেই অনুযায়ী আপনারা লেসন প্ল্যান, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেগুলা, এইগুলা যাতে আপনারা প্রিপেয়ার করতে পারেন। তো ওই জিনিসগুলো এখানে থাকতেছে। এন্ড পাশাপাশি খুব ভালো মতো যাতে আপনারা ক্লাসরুম ম্যানেজ করতে পারেন, টিচিংটাকে ইফেক্টিভ করতে পারেন, এইগুলো নিয়ে ডেডিকেটেড সেশন থাকতেছে, আলাদা আলাদা 2 ঘন্টা করে এক একটা সেশন। এবং স্পেশাল নিডস বাচ্চা কাচ্চা যেহেতু এখন স্কুলে আসতেছে, সো তাদের জন্য দেখা যায় যে অনেকেই খোঁজেন এরকম যে যদি স্পেশাল নিডস থাকে বাচ্চাদের, সেক্ষেত্রে তাদেরকে আসলে কিভাবে ম্যানেজ করব, কোন একটা বিষয় তাদেরকে কিভাবে শেখাবো, এটা নিয়ে আলাদা একটা সেশন থাকতেছে। একজন আপা মনে হয় চ্যাট বক্সে লিখছিলেন যে অ্যাসেসমেন্টের যে বিষয়গুলো থাকে, যে বাচ্চাদেরকে কিভাবে আসলে অ্যাসেস করবো আমরা স্টুডেন্টদেরকে, তো ওইটাও আমাদের এইখানে একটা টপিক হিসেবে আছে আলাদা, যে অ্যাসেসমেন্টের যে টাইপস গুলা হয় কিভাবে করবেন, এবং এই ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজিস, টিপস, টেকনিক্স, এই ধরনের কিছু জিনিসপত্র আছে। এবং পাশাপাশি এই যে ক্যারিয়ার বা হচ্ছে গিয়ে আমরা বলছিলাম না যে কনসালটেন্সি ক্যারিয়ার গাইডলাইন টাইপের যে সেশন গুলো আমাদের, ওইখানে আপনাদের জন্য এই টাইপের কিছু আহ, ইয়ে থাকবে, সেশন থাকবে, যেখানে আপনি একজন টিচার হিসেবে মক টেস্ট দিবেন এবং সেটাতে আমাদের ফ্যাকাল্টি যারা আছে তারা আপনাকে ফিডব্যাক দিবে, এবং সেই অনুযায়ী আপনি আবার আপনার ওই যে মক সেশনটা যেটা আপনি নিচ্ছেন, এর আগে আপনি আবার ঝালাই করে নিতে পারবেন আর কি। ফিডব্যাক গুলো পাচ্ছেন এবং আপনি পরবর্তীতে তখন ডিসিশন মেক করতে পারবেন যে আমি কোন মেথডটা ধরে আসলে আগাবো, আমার ক্লাসরুমের জন্য কোনটা ভালো হবে। বা এই যে একটা ক্লাসরুমে যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের বাচ্চা কাচ্চা থাকে এতগুলা, তো তাদের সবাইকে অ্যাড্রেস করে আমি কিভাবে আমার টিচিং প্ল্যানটা আমি সাজাবো আর কি। তো এই ধরনের বেশ কিছু বেনিফিটস আমরা রাখছি এই কোর্সটাতে। অ্যান্ড যারা সাকসেসফুলি কোর্সটা কমপ্লিট করবেন তারা এই যে এই ধরনের একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। সার্টিফিকেটটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই যে একটা কিউআর কোড যেটা থাকে আমাদের সার্টিফিকেটে, এইটা কজ এই সার্টিফিকেটটা আপনি পিডিএফ এবং হচ্ছে গিয়ে প্রিন্টেড কপি, মানে অনলাইন এবং অফলাইন দুইটা ভার্সনেই পাবেন। এবং এই সার্টিফিকেট গুলো যখন আপনি কোনো একটা ইনস্টিটিউশনে গিয়ে সাবমিট করবেন, সেটা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক না কেন, সেইখানে সাবমিট করার পরে ওই অথরিটি চাইলে এই যে কিউআর কোডটা জাস্ট তাদের ডিভাইস থেকে স্ক্যান করে ইনস্ট্যান্ট ভেরিফাই করতে পারবে যে আপনি কি আদৌ এই ট্রেনিংটা কমপ্লিট করেছেন কিনা সাকসেসফুলি। সো যেটা হয় যে আমি যখন কোনো একটা ট্রেনিং এর সার্টিফিকেট দিতে যাই কোথাও, তখন সেটার সাথে যদি এটা খুব ইম্পর্টেন্ট এরকম হয় যে লাইক টিচিং প্রফেশনে যাব, আমার টিচার ট্রেনিং এর একটা সার্টিফিকেট আছে, তো এইটা কিন্তু
ভ্যালিডেট করার একটা বিষয় থাকে। সেজন্য অনেক সময় অনেক স্কুল থেকে বলে, ইনস্টিটিউশন থেকে বলে যে আপনি যেখান থেকে ট্রেনিংটা করেছেন তাদের প্রতিষ্ঠানের একটা লেটার হেড বা হচ্ছে এই ধরনের একটা ডকুমেন্ট আপনি জমা দেন, ওইটা লাগবে। তো এই যে এইটা আবার টিচারদের জন্য এক্সট্রা একটা হ্যাসেল হয়। এটা অ্যারেঞ্জ করা, যোগাযোগ করা, গিয়ে নিয়ে আসা, এর জন্য দেখা যায় যে এই কিউআর কোডের যে ভেরিফিকেশনটা এইটা যদি থাকে তাহলে আসলে এই ধরনের হ্যাসেল হয় না আর কি। এটা খুবই স্মুথ কাজ করে আর কি তখন। অ্যান্ড আমরা যেটা বলছিলাম যে জব প্লেসমেন্টের যে সাপোর্টটা আমরা দিব আর কি, তো ওইটা আমাদের নেটওয়ার্কে 500-র বেশি স্কুল আছে যাদের থ্রুতে আমরা আমাদের যে জব প্লেসমেন্ট সাপোর্টটা এটা আসলে ইনশিওর করি আর কি। যারা ট্রেনিং সাকসেসফুলি কমপ্লিট করছে তাদেরকে বিভিন্ন সময় রেফার করা, বা হচ্ছে যেই ধরনের স্কুলগুলা থেকে যখন এই ধর সার্কুলার আসতেছে, সার্কুলার গুলো আসলে তখন আমরা এটা সবাইকে দিয়ে দিই, পার্টিসিপেন্টদেরকে তাদের ইমেইলে বা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো থাকে সেখানে চলে যায়, এবং সেখান থেকে তারা দেখা যায় যে অ্যাপ্লাই করে, এবং অ্যাপ্লাই করার পরে হায়ারিং এর ক্ষেত্রে একটা প্রায়োরিটি পায়, কজ হচ্ছে কি তাদের কাছে টিচার্স টাইমের একটা সার্টিফিকেট আছে সেজন্য। তো ফাইনালি যেটা, যে আমাদের এই ট্রেনিং এর যে কোর্স ফিটা, সম্ভবত আমাকে বেশ কয়েকজন মেসেজ দিয়েছেন অলরেডি যে আচ্ছা কোর্সের ফি কত হবে এরকম। ওকে, তো আমাদের এই ট্রেনিং এর ফিটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালের জন্য 12,000 টাকা, 3 মাসের, টোটাল 3 মাসের প্রোগ্রাম। এন্ড এইখানে আপনি জয়েন করার পর থেকে যে 10টা লাইভ ক্লাস পাচ্ছেন, এই লাইভ ক্লাসের পাশাপাশি পরবর্তীতে আপনার সিভি প্রিপারেশন, ক্যারিয়ার গাইডলাইন যেগুলো থাকবে এইগুলো, এবং কনসালটেন্সির একটা সুযোগ আপনাদের জন্য থাকতেছে। সো 3 মান্থের মধ্যে আপনার জন্য যত ধরনের সাপোর্ট যেগুলো আমরা প্রোভাইড করব সবকিছুই আপনার এই প্যাকেজটার মধ্যে চলে আসবে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালদের জন্য বেসিক্যালি 12,000। আহ আরেকটা হচ্ছে গ্রুপ ডিসকাউন্ট একটা ফ্যাসিলিটি আমাদের আছে, যেটা হচ্ছে গিয়ে লাইক আপনি একজন জয়েন করেছেন, আপনার আপনার পরিচিত কেউ একজন হয়তো এরকম টিচিং প্রফেশনে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, বা টিচার হিসেবে সে কাজ করছে অলরেডি, আপনারা 2 জন বা তার বেশি যদি হয়ে যান তখন দেখা যাবে যে আপনাদের জন্য একটা গ্রুপ ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো যেটা হচ্ছে তখন পার পার্সন 8,000 টাকা করে। লাইক আমি যদি ইন্টারেস্টেড হই, আমি একা করতে গেলে 12,000 টাকা খরচ হচ্ছে, বাট আমি যদি মনে করি যে হ্যাঁ আমার অমুক ফ্রেন্ড আছে যার জন্য এই ট্রেনিংটা প্রয়োজন, তাকেও আমি রিকমেন্ড করি, তাকে নিয়ে যখন আমরা একসাথে ভর্তি হব তখন আমাদের পার পার্সনে 4,000 টাকা করে একটা ডিসকাউন্ট আমরা তখন পাবো আর কি। তো দেখা যাবে যে 8,000 টাকার আশেপাশে ট্রেনিং ফিটা চলে আসবে তখন। এবং স্কুল বা ইনস্টিটিউশন থেকে যারা থাকেন তাদের জন্য আমাদের আলাদা কিছু কাস্টমাইজ টেইলর্ড অফার থাকে আর কি। সেখানে বোথ লাইভ ট্রেনিং, তারপর হচ্ছে ফিজিক্যাল কিছু সেশন থাকে, তারপর রেকর্ডেড কিছু ক্লাসের সুযোগ থাকে। তো এই ধরনের এক্সট্রা কিছু বেনিফিটস থাকে, যেহেতু এখানে একটা গ্রুপ অফ টিচার্স একসাথে ট্রেনিংটা নিতে চাচ্ছে তাদের জন্য আর কি। তো এই ধরনের কেউ যদি থেকে থাকেন তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওই গ্রুপটা ওইখানে মেসেজ দিয়ে জানাই দিতে পারেন, তাহলে আমাদের টিম থেকে আপনাদেরকে কল করে তারা ডিটেলস কথা বলবে আর কি। এবং এই যে অফারটা যেটার কথা আমি বলছি যে এইটা আসলে ভ্যালিড থাকবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এইটা আবার আপনারা 2টা ইনস্টলমেন্টেও দিতে পারবেন পেমেন্টটা। লাইক যদি আপনার 12,000 টাকা পে করতে হয় সেটাও আপনি 2টা ইনস্টলমেন্টে দিতে পারবেন, 8,000 টাকা হলে সেটাও 2টা ইনস্টলমেন্টে দিতে পারবেন। সো একবারে আপনাকে পে করতে হচ্ছে না। আবার যদি এরকম হয় যে ইউনিভার্সিটি স্টুডেন্ট বা রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন যারা টিচিং প্রফেশনে যেতে চান, তাদের জন্য সর্বোচ্চ 40%-এর একটা স্কলারশিপের সুযোগ আছে। তো ওইটা নিয়েও আমরা ডিটেলস আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওই গ্রুপটাতে শেয়ার করে দিব, সো দ্যাট আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। অ্যান্ড পেমেন্টটা যেটা, এটা আপনারা বিকাশ, ব্যাংক, তারপর হচ্ছে গিয়ে এই ধরনের বিভিন্ন গেটওয়ে যেগুলো আছে, অনলাইন পেমেন্ট গেটওয়ে, এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি আমরা এই যে কয়েক মাস হচ্ছে, 2-3 মাস হচ্ছে আমরা ক্রেডিট কার্ডে পেমেন্টের যে ফ্যাসিলিটিটা ওইটা আসলে অনবোর্ড করেছি আর কি। সো ক্রেডিট কার্ড ইউজ করেও আপনি আমাদের এখানে কোর্সের পেমেন্ট করতে পারবেন। এন্ড কারেন্টলি এটা আসলে ইএমআই মডেলে নাই, বাট আমরা সামনে ওই ইএমআই ফ্যাসিলিটিটাও চেষ্টা করব নিয়ে আসার জন্য, যাতে আপনারা ক্রেডিট কার্ড থেকে কয়েক মাসের ইনস্টলমেন্ট বেসিসে আসলে পেমেন্ট করতে পারেন। কারেন্টলি হচ্ছে আমাদের শুধু 2টা কিস্তিতে পেমেন্ট করার যে অপশনটা এইটা শুধু আছে আর কি। তো আপনাদের মধ্যে যারাই ইন্টারেস্টেড আমি গ্রুপে একটা মেসেজ দিয়ে দিব, এখানে আপনারা জাস্ট একটু ছোট করে রেসপন্স করে দিলেই হবে। অ্যান্ড আজকের যে সেশনটা, এই সেশনের পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে রেকর্ডিং এইগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে দিব, সো দ্যাট কেউ যদি কোথাও মিস করে থাকেন তাহলে আপনারা এটা দেখে নিতে পারবেন। অ্যান্ড আমাদের ভর্তির ডেটটা যেটা, অফারটা তো 21 তারিখ পর্যন্ত থাকতেছে, সো ওই দিন সম্ভবত আমাদের লাস্ট ডেট আর কি ভর্তির। সো
ট্রেনিং এর যে শিডিউলটা, স্টার্টিং ডেটটা আমরা ইনিশিয়ালি সেট করেছি যে 30 সেপ্টেম্বর থেকে আমরা স্টার্ট করব এই ব্যাচটা, এবং এটা উইকলি ক্লাস থাকবে হচ্ছে প্রতি মঙ্গলবার রাতে 8টা থেকে 10টা পর্যন্ত। তো এই যে আজকের ওয়েবিনারটা যেরকম আমি শুরুর দিকে একদম আপনাদেরকে বলছিলাম যে আমাদের দেখা যায় যে রাতের বেলা এই সেশন গুলো রাখতে হয়, কজ হচ্ছে গিয়ে সবাই সারাদিন নানা ব্যস্ততার পরে রাতেই আসলে একটু সময় দিতে পারি আর কি এই ধরনের সেশন গুলোতে জয়েন করার জন্য। তো ওইভাবে চিন্তা করে আমরা এই যে 2.5 মাসের যে ট্রেনিং এর সময়টা, এইটার সবগুলো ক্লাসই আমরা লাইভ অনলাইনে রাতের বেলায় রেখেছি আর কি, সো দ্যাট আপনারা যেন সবাই জয়েন করতে পারেন। তো এই ছিল মোটামুটি ট্রেনিং সম্পর্কে শেয়ার করা। তো এইটাতে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাতে আমি একটু পরে যাব, বাট তার আগে আমরা আজকে এই যে ক্লাসরুম ম্যানেজমেন্টের যে বিষয়গুলো নিয়ে জেনেছি, সেইখানে কয়েকজনের কিছু কোয়েরিজ ছিল সম্ভবত, আমি দেখছিলাম। তো তাহমিনা ম্যাম এখনো আমাদের সাথে কানেক্টেড আছেন। আপনারা কাইন্ডলি একটু কোয়েশ্চেন গুলো যদি শেয়ার করেন, দেন আমরা এই ক্লাসরুম ম্যানেজমেন্ট রিলেটেড কোয়েশ্চেন গুলো শেষ হয়ে গেলে পরবর্তীতে হচ্ছে আমরা কোর্সের রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে, কোয়েরিজ থাকে, সেইটাতে যাবো আর কি। থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ তাসিন। আমি কিছু প্রশ্ন দেখছিলাম, যেমন একটা প্রশ্ন ছিল যে ক্যামব্রিজ কারিকুলাম নিয়ে ট্রেনিং দেওয়া হবে কিনা, ইংলিশ মিডিয়াম কারিকুলাম নিয়ে ট্রেনিং দেওয়া হবে কিনা। ইংলিশ মিডিয়াম কারিকুলামের উপরে ট্রেনিং না, কিন্তু কারিকুলাম গুলো কি কি ধরনের আছে, এবং পাশাপাশি একজন বলতেছিল ব্লুমস টেক্সোনমি দিয়ে অ্যাসেসমেন্টের কথা। আমরা কিন্তু অ্যাসেসমেন্টটাও দেখাবো, কারিকুলামের সাথে অ্যাসেসমেন্টেরও এবং ব্লুমস টেক্সোনমি নিয়েও ক্লাস আছে। এবং পাশাপাশি আমাদের একটা ক্লাসই কিন্তু আছে কিভাবে অ্যাসেসমেন্ট করবেন তার উপরে। এবং যখন আমরা লেসন প্ল্যানটা নিয়েও ক্লাস করাবো, এরপরে কিন্তু আপনাদের একটা ক্লাস ওয়ার্ক থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, লেসন প্ল্যানটা তৈরি, এবং সেই লেসন প্ল্যানের উপরে ভিত্তি করে আপনাদের কিন্তু একটা করে মক আপ ক্লাস নিতে হবে। তো এরকম বেশ কিছু জিনিস আপনাদের মক আপ ক্লাসের উপরে কিন্তু আবার আমরা ফিডব্যাক দিব। তো তার মানে আপনাদের এই সার্টিফিকেশনটা যে আপনারা পাবেন, এটা চমৎকার একটা সার্টিফিকেশন হবে, যেখানে আপনাদের প্র্যাকটিস টিচিংটা যেটা, সেটাও আমরা দেখব। আরো কিছু প্রশ্ন ছিল, একজন হাত উঠিয়েছেন, আবু তারেক ভাই, আপনি কি বলতে চাইছিলেন যদি? হ্যাঁ, একটু জি, বলেন। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাম, আমার প্রশ্নটা ছিল, আমাদের তো রেসিডেন্সিয়াল সেট আপ স্কুল, তো আমাদের এখানে 24/7 ডিফারেন্ট অ্যাক্টিভিটিস থাকে। যেমন একটা বাচ্চা দেখা যাচ্ছে আমাদের ক্লাস 7 থেকে ক্লাস 12, আচ্ছা। আমাদের একটা বাচ্চা দেখা যাচ্ছে, একটা ছেলে আহ রাত 12:30 বা 1টার আগে আসলে সে চাইলেও ঘুমাতে পারে না। এখন আবার তাকে ভোর 5:30টায় উঠতে হয়, তো 5:30টায় ওঠার পরে তার হচ্ছে পিটি প্যারেড থাকে। হ্যাঁ, পিটি প্যারেড থেকে সে মনে করেন ফিনিশ করে ব্রেকফাস্ট করে একসাথে সে ক্লাসরুমে আসে, এবং রাউন্ড দ্য ইয়ার তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে, বিভিন্ন কম্পিটিশনস থাকে, এগুলোর জন্য দেখা যাচ্ছে রাত জেগে ওরা প্রিপারেশন নেয়। তো যার ফলে ক্লাসরুমে দে মোস্ট অফ দ্য টাইম দে ফিল স্লিপি। এখন আমাদের জন্য এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, টু কিপ দেম আই মিন ফোকাসড। আসলে যখন সে তার ঘুমটা ইনকমপ্লিট হয়, তখন সে হচ্ছে এই এই প্রবলেম গুলো আমরা ফেস করি আর কি। এখন আসলে একটা ক্লাসরুমে যদি এরকম 5-6 জন স্টুডেন্ট দেখা যাচ্ছে যারা দে আর ফিলিং ভেরি স্লিপি, দো দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু টু বি অ্যাওয়েক। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের সিচুয়েশনে একজন টিচারের করণীয় কি ক্লাসরুম ম্যানেজমেন্টের জন্য? তার ঘুমের জায়গাটাতে কি আপনাদের কোনো হাত আছে নাকি হাত নাই? আমাদের হাত বলতে কি, টু বি অনেস্ট, আমরা আসলে এখানে আহ, যেটা করতে পারি বছরের শুরুতে হয়তো বা আমরা একটু আমাদের ইনপুট গুলো দেই যে কোনো একটা মাসে হয়তো বা 2-1টা কম্পিটিশন কমানো যায় কিনা, এতটুকু, এর বেশি কিছু না। আদারওয়াইজ এই এই যে এইগুলো আমাদের সেন্ট্রালি হচ্ছে এই প্ল্যানিং গুলো চেঞ্জ হয় আর কি। হয়তো বা কোন একটা সার্টেন অবভিয়াস রিজন দেখা যাচ্ছে, ফর অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন, হয়তো বা একটা এই এই উইকে হচ্ছে না, নেক্সট উইকে হবে, এইটা আর কি। এর বাইরে আসলে আমাদের খুব একটা সুযোগ হুম। নাই আর কি। যে টোটাল অ্যাক্টিভিটিসটা আসলে আর্মি হেডকোয়ার্টার থেকে অ্যাপ্রুভ, এবং আমাদের এইটার বাইরে যাওয়ার সুযোগ নেই। ভাই, আপনি আসলে আপনার সমাধানটা আপনি নিজেই কিন্তু বলতেছেন যে ওরা ঘুমায় না, রাত 1টা 2টা, রাত 12টা 1টার আগে ঘুমাইতে না পারলে
আবার যদি হুম। 500-600-র মধ্যে উঠতে হয়, একটা শিশুকে মানে ছোট বাচ্চা না, মানে 7-8 বছর ক্লাস 7-8-এ পড়ে বাচ্চাদের ক্ষেত্রে আসলে মোটামুটি 8 থেকে 8 ঘন্টা তো মিনিমাম বলে ঘুমাইতে। 8 থেকে 9 ঘন্টা আসলে ঘুমাইতে হয় একটা মানে, এবং এটা হচ্ছে তাদের গ্রোথ স্টেজ স্পেশালি। বাচ্চাদের তো এক একটা আসলে স্টেজ আছে, এটা হচ্ছে গ্রোথ স্টেজ। গ্রোথ স্টেজে সে যদি ঘুমটা পর্যাপ্ত না হয়, সে টায়ার্ড ডিজি এই জিনিসগুলো ফিল করবেই। কয়দিন পরে আপনারা যখন টানতে থাকবেন বা যখন সে 12 পর্যন্ত যাবে, দেখবেন যে শরীর খারাপ, অসুস্থ, ভাল লাগতেছে না, কাজ করতে ভাল লাগে না মানে। এবং হচ্ছে তারপরে তারা হচ্ছে এনার্জিটা পাওয়ার জন্য ভিন্ন দিকে দেখা যাবে যে অন্য যেই জায়গাগুলোতে অতিরিক্ত অ্যাড্রিনালিন হ্রাস হয় সেই ধরনের জিনিসে তাদের আসক্তি বাড়বে বা ঝোঁক বাড়বে, তাদের ইচ্ছা করবে ওই ধরনের কাজগুলো বেশি করতে, যেটা তার হেলদি বা হচ্ছে রেগুলার ওয়ার্ক, সেটাতে তার মনোযোগটা থাকবে না। তো ডেফিনেটলি ক্লাসরুমের রুলস অনুযায়ী ক্লাসরুম মানে আপনার 1 ঘন্টার ক্লাসরুম ম্যানেজমেন্টের জন্য আপনাকে যত নিয়ম দেওয়া হয়েছে বা যত নিয়ম দেওয়া হবে তার সবকিছুই আপনি ফলো করতে পারেন, কিন্তু ওই যে তার টায়ার্ডনেস থেকে যে সমস্যাটা হচ্ছে, এটার জন্য হয়তো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করানো, হেঁটে হেঁটে কথা বলা, একটু পানি খাওয়ানো, যে 4টা 5টা বাচ্চার সমস্যা হচ্ছে একটু পানি খাওয়ানো, পানি খেলেও ঘুমটা কাটে। তো ঘুম কাটানোর জন্য আপনি ইনস্ট্যান্ট এরকম বেশ কিছু কাজ করতে পারেন। কিন্তু পার্মানেন্ট সলিউশনটা যদি আপনি চান, তাহলে আপনাকে ঘুমটা নিয়েই হয়তো বা কাজ করতে হবে, যেহেতু আপনি বলতেছিলেন যে আপনার এটাই একটা প্রবলেম যেটার কারণে তাদের ঘুমের সমস্যাটা হচ্ছে। আর বিকেল ঘুম পায় আসলে বাচ্চাদের এমনিতেই, মানে সকালে উঠতে পারে, বাট বিকেলে যদি একটা ঘুমের টাইম দেওয়া যায়। যে আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। আহ, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের যে অনেক বাচ্চারা আছেন যারা হচ্ছে ভ্যাকেশনে গিয়ে নেক্সট সেমিস্টারের যে এগুলো আর কি পরবর্তী টার্মের যে পড়াগুলো এরা অনেকেই কমপ্লিট করে আসে। হুম। তো দেখা যায় যারা কমপ্লিট করতে পারে না ফর অবভিয়াস রিজনস, তারা হচ্ছে হয়তো ক্লাসে মানে একটা এরকম 2-4টা বাচ্চা থাকে যারা হচ্ছে ক্লাসে মনোযোগ দেয় না। তো একটা কারণ এটা উই কুড আইডেন্টিফাই, এটা হচ্ছে তারা প্রিভিয়াসলি যখন ভ্যাকেশনে গেছে তারা হুম। তখন এই কোর্স গুলো কমপ্লিট করে এসছে, হ্যাঁ। হুম। তো হুম। এই জন্য সে ক্লাসে কিছুটা অমনোযোগী, এটা ক্লাসে ইন্টারেস্ট ফিল করে না, যেটা আমরা দেখেছি, হ্যাঁ। হুম। তো হুম। এই ক্ষেত্রে আসলে করণীয় কি? আচ্ছা, এই ক্ষেত্রে একটা রেগুলার একটা টাস্ক আছে যেটা বলা হয় যে যেই বাচ্চারা অলরেডি যেই কাজটা পেরে গেছে তাকে একটু চ্যালেঞ্জ দেওয়া। বাচ্চারা যখন চ্যালেঞ্জ ফেস করবে না তখন সে বোর ফিল করবে এবং তখন সে অন্যকে ডিস্টার্ব করবে এবং ক্লাসে মনোযোগ থাকবে না। তো সে যদি অলরেডি জিনিসগুলো পারে, লেটস সে সে 1 মাসের পড়া সে কমপ্লিট করে ফেলছে, আপনি আপনার টিচার এখনো 1 মাসে আছেন, ওই 1 মাসে অন্য সব স্টুডেন্টরা আছে, কিন্তু 20টা বাচ্চার মধ্যে 5টা 7টা বাচ্চাই ওই 1 মাসের পড়া কমপ্লিট করে আসছে। তো তাদেরকে একটু আরেকটু চ্যালেঞ্জ, তারা চ্যালেঞ্জ ফিল করে এরকম কিছু টাস্ক দিবেন এবং এটা রেগুলারলি দিতে হবে। তাদেরকে আরেকটু টাস্ক দিবেন, আরেকটু অকুপাই করবেন, এবং পাশাপাশি তাদের শুধু ক্লাসে পড়ার টাস্ক না, আপনার কাছে তাদেরকে ইনভলভ করবেন। লেটস আপনি অ্যাজ এ টিচার আপনার হয়তো বা 2টা কাজ আছে যে এই 3টা বাচ্চার পড়াটা একটু চেক করে দিতে হবে, তো সেই কাজটা তাকে দিয়ে করাবেন। তো এইভাবে আপনি ক্লাসরুমটা ম্যানেজ করতে পারবেন, ক্লাসরুম ম্যানেজমেন্টেও এগুলো বলা হয়। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক সালাম ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর তো মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, তাই না? হুম, আমারও তাই মনে হচ্ছে যে আর কারো হয়তো কোনো কোয়েশ্চেন নাই। আহ যদি কোর্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে, যে আমাদের 3 মাসের কোর্সের যে ডিটেলসটা শেয়ার করেছি, তাহলে শেয়ার করতে পারেন। আ- অ্যান্ড একটা একটা আছে তাসিন, আমি একটু হুম। বলি। সেটা হচ্ছে একজন দুইজন একটু গ্রুপে মানে ইয়াতে ইয়াতে দেখতেছিলাম যে টেক্সটের এখানে একজনের যেরকম লিখেছেন যে হাইপার স্টুডেন্ট বা এডিএইচডি স্টুডেন্ট, আমি জানি না উনি এখনো আছেন কিনা, এডিএইচডি স্টুডেন্টদের কিভাবে ম্যানেজ করবে। এডিএইচডি আছি স্টুডেন্ট, মিস, আছি। আচ্ছা আপনি আছেন। হাইপার অ্যাক্টিভ স্টুডেন্টের জন্য আসলে যদি হ্যাঁ সে হাইপার অ্যাক্টিভ হয় এবং সেখানে ক্লাসরুমে 20 জন স্টুডেন্ট থাকে, ডেফিনেটলি তার জন্য মানে তার সাথে তার প্যারেন্টস সাথে একটু কথা বলে তার জন্য কি আমরা একজন শ্যাডো টিচার বলবো না, আমি জাস্ট আপনার সাথে আরেকজন টিচার থাকতে পারি কিনা, জাস্ট 2জন টিচার ক্লাসে থাকলো। কারণ রেগুলার বাচ্চাদেরকেই একজন টিচার, 20 জন বাচ্চার একজন টিচার, রেশিওটা একদম চমৎকার মানে অনেক বেশি না, বাট হিমশিম খায় না আর কি টিচারটা, যে আচ্ছা ঠিক আছে সে সুন্দর মতো ম্যানেজ করতে পারে। কিন্তু হাইপার অ্যাক্টিভ স্টুডেন্ট থাকলে তখন তার দিকে আলাদা নজর রাখতে হয়। আপনি আপনি এখানে যদি এরকম হয় যে আপনি কাউকে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে ম্যানেজ করবেন? সেই ক্ষেত্রে ম্যানেজ করার জন্য ওই বাচ্চাটার কি মানে কি জিনিসের সমস্যা হচ্ছে, কি জিনিসে সে সুন্দর মতো পেরে যাচ্ছে,
কোন কাজটা করতে দিলে সে নড়াচড়া করতে করতেই শেষ করে ফেলতেছে, এই জিনিসগুলো আপনাকে একটু খুঁজে বের করতে হবে। আপনার লেসন প্ল্যানে এই জিনিসগুলো রাখতে হবে। লেটস আপনি 19টা বাচ্চার জন্য জিনিস জিনিস রাখছেন, এই 20 নাম্বার বাচ্চার জন্য আরো 2টা বা একটা একটু বেশি অথবা একটু কম জিনিস রাখতে হবে। এবং যেহেতু ইনস্ট্রাকশন, আমি জানি না ক্লাসরুমের স্টুডেন্টদের বয়স কত, সো বয়স অনুযায়ী তো ইনস্ট্রাকশনের ধরনটা আলাদা হয়। তো সেইভাবে আপনি ইনস্ট্রাকশনটাও দিবেন যাতে মিস প্রি স্কুল ধরেন কেজি, স্কুল। আচ্ছা, প্রি স্কুলের ক্ষেত্রে আর তো একাধিক বাচ্চা যদি থাকে ধরেন বসেই না, মানে সরি বলে আবার বসে, ইন দ্যাট কেস কি করা যায়? মানে একজন বেবি না আর টিচার একজনই, মানে একাধিক টিচার প্রোভাইড করছে না। হুম, তাহলে এটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে, কারণ এদের কারোরই সাহায্য হচ্ছে না। প্রি স্কুল লেভেলে যদি সে হাইপার অ্যাক্টিভ থাকে, যেমন ধরেন যখন একটা বাচ্চা 3-4-এ পড়ে, 5-এ পড়ে, তখন তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা হয়ে যাচ্ছে, যেহেতু সে হয়তো বা অক্ষরগুলো চিনে গেছে, তখন আপনি তাকে ম্যানেজ করতে পারবেন, মানে অ্যাডিশনাল টিচার না দিয়ে। কিন্তু যখন এডিএইচডি বা এইচডি বাচ্চা আপনার ক্লাসে কয়েকজন আছে, আবার রেগুলার বাচ্চাও আছে, তাদের সবাইকেই তো আপনাকে ভার্বালি কমিউনিকেট করতে হচ্ছে, ছবি দিয়ে কমিউনিকেট করতে হচ্ছে, ইনস্ট্রাকশন করাইতে হচ্ছে, আবার লেসনটাও কমপ্লিট করাতে হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে আসলে একটু ডিফিকাল্ট। তারপরেও আপনি একটু ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখেন যে এখানে আরেকজন কোনোভাবে দেওয়া যায় কিনা, যা জাস্ট যাদের একটু এডিএইচডি আছে তাদের জন্য আলাদা কোনো ম্যানেজমেন্ট আপনারা ইয়া করতে পারেন কিনা, রিসিভ করতে পারেন কিনা। প্যারেন্টদের সাথে সাইড থেকে বললেও আমার ধারণা প্যারেন্টসরাও সাহায্য করতে পারে এই জায়গাটাতে। প্যারেন্টসরা আসলে এই বিষয়ে তো কিছুই করছে না, তারা বলছে জানতেও হবে, চায় না আস্তে আস্তে প্যারেন্টস। হবে। আর ওই বেশিরভাগ গার্ডিয়ান আমি দেখলাম, মানে একজনও স্বীকার করে না যে এই বাচ্চা হ্যাঁ, বলে যে একটু দুষ্টু মানছি, কিন্তু ক্লাসে তো রাখতে হবে, আপনারা কেন ম্যানেজ করছেন না, হ্যাঁ, এরকম বলে আর কি। আর বেশিরভাগ প্রথমে স্বীকার করে না যে এডিএইচডি বা ইয়া, আর এডিএইচডি বললে তো ওরা মনে করে ওদের মানসিক রোগী বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা সমস্যা আসলে। তো ওই জায়গা হ্যাঁ। থেকে প্যারেন্টসরা যদি স্বীকার করতে চাচ্ছে না, আপনাকে একটু হুম। ওদের জন্য আলাদা কিছু জিনিস রাখতে পারেন কি, এটা দেখতে হবে। যেমন ধরেন কিছু ছোট লেসেনও বাচ্চাদের তো ক্ষেত্রে, অনেক ওদের, হ্যাঁ, হ্যাঁ এটাও মানে একটা প্রি প্রি সমস্যা। স্কুল বা স্কুল লেভেলে, প্রাইমারি স্কুল লেভেলে যেটা বলা হয় সেটা হচ্ছে 4টা ধরনের ডেভেলপমেন্ট হয়, 5টা ধরনের সেন্স ব্যবহার করে আপনি ডেভেলপমেন্ট গুলো কমপ্লিট করবেন। এবং ওকে। লেসনের জায়গাতে আপনাকে অবজেক্টিভটা ডিফাইন করতে হবে। যেমন ধরেন যখন আমি বলতেছি যে আমার এখন বাংলা ক্লাস, বাংলা ক্লাসে আপনি একটা ছবি এঁকে তাদেরকে বাংলা ক্লাসে শেখাচ্ছেন। বাংলা ক্লাসের অবজেক্টিভ হয়তোবা আপনি যে ছবিটা, আপনি গ্রামের একটা রচনা পড়াচ্ছেন, গ্রাম সম্পর্কে সে কতটুকু জানতেছে, এটা হচ্ছে বাংলা ক্লাসের অবজেক্টিভ। আর সেই সেম ছবিটা দিয়েই আপনি যখন আর্টের ক্লাস নিচ্ছেন, তখন তার আর্টটা বর্ডারের মধ্যে আছে কিনা, কতটুকু ডিটেল করেছে, সেটা তার অবজেক্টিভ। সে গ্রাম বাংলা সম্পর্কে কতটুকু বলতে পারলো, সে তার অবজেক্টিভ না। তার মানে আপনার যে এডিএইচডি এইচডি বাচ্চা আছে, সে, তার জন্য আপনার অবজেক্টিভ থাকবে সে আপনার ক্লাসে সিট স্টিল হচ্ছে কিনা, অথবা আপনার ক্লাসে সে কোনো একটা কিছু নিয়ে ইনভলভ থাকছে কিনা। বাকি সব বাচ্চাদের জন্য আপনার লার্নিং আউটকামটা বা লেসন প্ল্যানের অবজেক্টিভটা হবে যে সে কতটুকু শিখেছে। এদের জন্য হবে আচ্ছা ঠিক আছে, সে এই জায়গার পুরো একটা কবিতার মধ্যে কতটুকু সে করতে পারতেছে, অথবা পুরো একটা রচনার মধ্যে সে কি ক্লাসরুমে থাকতেছে কিনা, বা এই রচনাটার এই একটা জিনিস নিয়ে তাকে একটা ছবি দিলে সেই ছবিটা সে কতটুকু সময় নিয়ে করতেছে। যেহেতু কেজি স্টুডেন্ট, পড়ালেখা একটু কম থাকার কথা, তাদের জন্য আপনি লেসনটা একটু কমায় দেন, একটু সহজ করে দেন, একটু মানে উম, অন্য বাচ্চাদের সাথে সমান পেস রাখেন না, তাহলে হয়তো বা আপনার জীবন একটু সহজ হবে। মিস, এই তাহলে তো মনে করেন আলাদা একটা লিসেন প্ল্যান করে সিলেবাস করে ওদেরকে আলাদা নিয়ে বসতে হবে। এখন ওরকম তো আমার সাথে আরেকজন কো টিচার আছে, কিন্তু ওই টাইমে তাদের অন্য জায়গায় ক্লাস আছে, তো আলটিমেটলি আমি একাই থাকি। এখন কেজিতে ধরেন ওয়ার্ড এবং সেন্টেন্স সবই শিখতে হয়। আর হুম, ওখানে বেশিরভাগ বাচ্চাই ভালো, ধরেন এবারে যে 20টা ক্লাসের মধ্যে 16টা বেবি ভালো, মানে হুম, খুব ভালো স্টুডেন্ট। তো হুম, এদের তো আসলে বসায় রাখা যায় না, ভালো স্টুডেন্টরা দুষ্টামিও করেও বেশি কাজ ছাড়া রাখলে। তো হুম, ওই বাচ্চাটাকে, ওই কয়েকটা 3-4টা বাচ্চাকে দেখতে গেলে আসলে ওই হুম। ওদের কি হয় না, এই বিষয়টা নিয়ে আমি একটু। ওই যে যেটা বললাম আপনাকে, মানে সব বাচ্চার সবকিছু মানে এটা নিয়ে অবশ্যই আপনাকে প্রিন্সিপালের সাথে বা আপনার অথরিটির সাথে কথা বলতে হবে, কথা না বললে এটা সমাধান হবে না। এবং এবং এখনকার বাচ্চারা যে হাইপার অ্যাক্টিভ, এটা প্যারেন্টসরা স্বীকার করুক না করুক, এটা আসলে হচ্ছে। এবং কিছু কিছু ধরনের
স্টেপ আপনাকে নিতে হবে, যেমন ধরেন সুগার খাচ্ছে কিনা এটা একটু দেখতে হবে, টিফিনে কি খাচ্ছে একটু দেখতে হবে, বাসায় ডিভাইস দেখছে কিনা এটা একটু দেখতে হবে। সো ওই জিনিসগুলো একটু প্যারেন্টস প্যারেন্টস স্বীকার করুক তার বাচ্চার কোনো অটিজম নাই, কোনো কিছু নাই, মানে কিছু নাই আসলে, হ্যাঁ ঠিক আছে, রেগুলার বাচ্চাই ও, বাট ও যাতে এই জিনিসগুলো না করে, এই জিনিসগুলো নিয়ে একটু প্যারেন্টসের সাথে কথা বলতে হবে। এটা আপনাকে প্যারেন্টস এবং স্কুল অথরিটি আমি থেকে সাহায্য না করলে বলেছিলাম আপনি একা একা খাবার নিয়ে পারবেন না আসলে। বিশাল কাহিনী হয়ে গিয়েছে। আচ্ছা, এটা আসলে এবং এই সম্ভব না তাহলে। গার্ডিয়ান হ্যাঁ, এই দুই এটা তো জায়গা থেকে টিম সাহায্য না আসলে ওয়ার্ক। আপনি একা এটা হ্যাঁ আসলে হ্যাঁ, সম্ভব টিম না। ওয়ার্ক ওটা অথবা আসলে আপনাকে হচ্ছে কোনো না। একটা জায়গায় আপনাকে ইয়া করে ফেলতে হবে, ওই যে লার্নিং আউটকামটাকে আপনাকে ইয়া করে ফেলতে হবে, মিনিমাইজ করে ফেলতে হবে। একটা ক্লাসে কমাই আমাদের দিতে স্কুলে হবে টোটাল। হুম। সময় দিতে হবে ওগুলো। সিলেবাস। আমাদের ওকে, স্কুলে কি ঠিক আছে হতো, মিস, থ্যাংক ইউ। হ্যাঁ। আমাদের স্কুলে কি হতো, 80টা স্টুডেন্ট একটা ক্লাসে থাকলে 20টা স্টুডেন্ট দেখা যেত 80+ মার্ক করবে। আহ, বাকি 40টা 50টা স্টুডেন্ট ছিল যারা কিনা 60+ পাবে। আর বাকি হইতেছে সবার শেষে হয়তো 20%-এর মতো ছিল যারা কিনা ওই যে ইয়া পাবে কি, কোনো মতে 33 পাবে। তো এরকম হুম। আসলে সব জায়গাতেই থাকে। কিন্তু আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যদি এদের আসলে এডিএইচডি থাকে, আমি জানি না ওদের এডিএইচডি আছে কিনা, কারণ ওরা ডায়াগনোস না হলে আমরা কাউকে এডিএইচডি বলতে পারবো না। ওই জায়গাটা থেকে আপনি ওদেরকে একটু চেষ্টা করে মিস, যাবেন যে কিছু আপনার কিছু রেগুলার জিনিসে ক্লাসে তো বুঝি, দিবেন। এদের লেখা বেশিরভাগই উল্টা অক্ষরগুলা। ম্যাথে, ডায়ালেক্টিক। তারপর রিলিজিয়ান, ইসে ইংলিশে, বাংলায়। তারপরে হচ্ছে ওরা আঁকতে দিলে বর্ডার ক্রস করে, বর্ডারের মধ্যে সুন্দর করে এই করে কালার করতে পারে না বেশি, এবং হ্যাঁ হ্যাঁ, যেগুলোই প্রবলেম করছে করে। ওরাই এই প্রবলেম গুলা করে। হুম মানে হুম ওদের একটারও কালার মানে গুছানো না, হুম এবং হুম ওরা ওই লাইনটা ফলোই করতে পারে না। হুম তারপরে হচ্ছে 6, 9, 7 এটা পুরো উল্টা করে। হুম হুম। ডিসলেক্সিয়াও তো আছে এদের, তাহলে এগুলো তো সমস্যা। ডিসলেক্সিয়া, হ্যাঁ। আর ওরা ওদের খাবার সিস্টেমে আমি দেখেছি ওরা বাইরের খাবার বেশি খায়, ডায়েট রিচ খাওয়া বেশি ফুড। খাবে। তো এগুলো নিয়ে একটু প্যারেন্টসদের কথা বলতেই হবে, না না, এগুলো এখানে আমি এগুলো করা বলেছি যাবে না। কিন্তু কোঅপারেটিভ না। আর এরা আমার মনে হয় গার্ডিয়ান গুলা জানে, জেনেই এরা অলসতা করে আর কি। হুম মানে ওই ধরেন প্যাকেটজাত খাবার দেওয়া ইজি, হ্যাঁ, হুম তো ওইটা রিপ্লেস করতে হলে আপনার অনেক রান্না বান্না করতে হয়, সকালে উঠে এই করে দিতে হয়, এটা তো তারা করতে চায় না, বুঝেন না। মানে আমি 2-3 মাস ধরে এদেরই করছি, দেখলাম একই অবস্থা। আর আমি অনেকদিন ধরে টিচিং করছি, বেশিরভাগই করে। এখনকার গার্ডিয়ানরা দেখি স্বীকারই করে না। হুম। তো এই জিনিসগুলো আচ্ছা। রেগুলার ক্লাসরুম ম্যানেজমেন্ট দিয়ে হবে না আসলে, ওই ইন্টারভেনশনে যাইতে হবে, বুঝতে পারছেন? আমার মনে জি। হয় আর কারো, হ্যাঁ থ্যাংক ইউ আপা। আমার মনে হয় আর কারো কি আহ, প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমি আমি বেরিয়ে যাবো আর কি, আমি লিভ নিবো। আর কোর্স নিয়ে আরো কিছু জানতে চাইলে আপনারা তাসিন ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ আপু, আমি কানেক্টেড আছি, সো দেখি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হুম, ডেফিনেটলি আমি কোর্সের কোয়েরি গুলো শেয়ার করে দিব আর কি। আচ্ছা। এন্ড কোর্সের বিষয়টা আরেকবার বললে থ্যাংক ভালো ইউ, হয়। থ্যাংক ইউ সো মাচ আপা। তানভীর ভাই সম্ভবত কিছু বলতে চাচ্ছেন ভাইয়া, ক্লিয়ার শুনতে পাচ্ছেন, একটু কাইন্ডলি আরেকবার জি, বলবেন। ওই আমি তো একেবারে শেষে জয়েন করছি, লাস্ট 10 মিনিটস, আচ্ছা। বাট I think that the class module is nice, and our teacher Tamina madam presentation is very good and nice. So I would like to থ্যাংক ইউ। request, please provide us the video, and please tell us the course detail again. শিওর ভাই, কোর্স ডিটেলসটা আসলে অনেক লম্বা সময় নিয়ে বলা হয়েছে, তো প্রায় হচ্ছে 20-25 মিনিটের মতো টাইম আর কি। Only সো আমি give আপনাকে 2 or 3 minutes. Hmm. আপনাকে একটু রিকোয়েস্ট করব যে আমাদের যে রেকর্ডিং ভিডিওটা থাকতেছে আজকের, এইটা হচ্ছে আমরা আগামীকালকে শেয়ার করে দিব, ওইটা থেকে আপনি Okay, জেনে thank নিতে you. পারবেন। পাশাপাশি আমাদের কোর্সের যে স্লাইডস গুলো ছিল এবং আজকের সেশনে যে স্লাইডস গুলো দেখানো হয়েছে, এটাও আমরা আপনাদের সাথে গ্রুপে শেয়ার করে দিব, এখান থেকে দেখে নিতে পারবেন। এন্ড আহ আপনি আমাদের গ্রুপে, আমি মেসেজের অপশনটা অন করে দিব কিছুক্ষণ পরে ওয়েবিনারটা শেষ হলে। সো ওইখানে জাস্ট আপনি কোর্সে জয়েন করার জন্য বা আরো বিস্তারিত জানার জন্য ইন্টারেস্টেড, এইটা একটু লিখে দিয়েন। তাহলে আমাদের লার্নিং কাউন্সিলর যারা আছে ওরা আবার আপনাদেরকে কল করবে, গেট ব্যাক করবে, এন্ড প্রথম হচ্ছে ওরা আপনার কাছ থেকে শুনবে যে আপনি কারেন্টলি কি করছেন। তারপর আপনার ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করবে ওরা, এবং হচ্ছে কি আপনি ফাইনালি কেন এই কোর্সটা করার জন্য ইন্টারেস্টেড। দেন ওইগুলোর উপর বেস করে ওরা আপনাদেরকে আসলে গাইড করবে যে এই কোর্সটা আদৌ কি আপনার জন্য কাজে দিবে কিনা। হ্যাঁ। সো এরকম যারা এখনো কানেক্টেড আছে, আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কোর্সে জয়েন করার জন্য এবং আরো ডিটেইলে জানার জন্য ইন্টারেস্টেড থাকেন, তাহলে গ্রুপে একটু কাইন্ডলি মেসেজ দিয়ে জানাবেন। আমি ওপেন করে দিচ্ছি মেসেজ অপশনটা। এন্ড আগামীকালকে আমাদের যে লার্নিং কাউন্সিলর আছে আমাদের টিম থেকে, ওনারা আপনাদের সাথে কল করে আরো ডিটেইলে কোর্স নিয়ে কথাবার্তা বলবেন আর কি। এন্ড Actually, স্পেশালি বেশ group কয়েকজন বলতে আমাকে,
গ্রুপ বলতে কোন গ্রুপ? ফেসবুক গ্রুপ না আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ? হোয়াটসঅ্যাপ গ্রুপ দেয়া হয়েছে। আপনারা যারা এই ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন সবাইকে এসএমএস এ একটা লিংক দেয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য। ওইটাতে জি ক্লিক জি। করে জয়েন করতে পারবেন। আর অলরেডি হয়তো অনেকেই কানেক্টেড আছেন, মানে গ্রুপে অলরেডি জয়েন করেছেন, এরকম আছে অনেকেই। তারপরেও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকটা আবার দিয়ে দিচ্ছি এখন জুমের চ্যাট বক্সে, সো দ্যাট যদি কেউ মিস করে থাকেন আপনারা যেন জয়েন করতে পারেন। এই গ্রুপে জয়েন করে ফেলুন, এখানে আপনাদের কোর্সের কোয়েরিজ গুলো আপনারা শেয়ার করতে পারবেন, এবং আমাদের যে এই যে টিচারদের জন্য রেগুলার যে প্রোগ্রামস গুলো আমরা করি এইগুলোর আপডেট গুলো আপনারা তখন এই গ্রুপ গুলো থেকে পাবেন আর কি। তো তানভীর ভাই, আই হোপ আমি আপনার কোয়েশ্চেনে কিছুটা আনসার দিতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস ক্লিয়ার অ্যান্ড অলরেডি আই হ্যাভ জয়েন্ট দ্য গ্রুপ। ওয়েলকাম, ইউর মোস্ট ওয়েলকাম ভাইয়া। আমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে কোর্স সম্পর্কে? আপনাদের অ্যাড্রেসটা কি বলবেন ঢাকাতে কোথায়? উম, জি আমি ঢাকায়, হ্যাঁ নেক্সট ঢাকায় উইকে আই আমাদের উইল গো টু অফিস ঢাকা। হচ্ছে ধানমন্ডিতে। ধানমন্ডি কত নাম্বার? ধানমন্ডি 9 মিনা বাজারের পেছনের যে রোডটা ওইটাতে। আমি আমাদের অফিসের অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করে দিব, সো দ্যাট যদি কেউ ধারে কাছে থাকেন বা অফিসে এসে সরাসরি কথা বলতে চান আপনারা এসে আমাদের সাথে কথা বলে আমি তারপরে নেক্সট কোর্স নেক্সট এনরোল করতে পারবেন। টিউসডে অর ওয়েডনেসডে আই উইল গো টু ধানমন্ডি, সাত মসজিদ শিওর, রোড। সো আই উইল শিওর গো ভাই, টু ইউর ইউ আর ক্যাম্পাস ওয়েলকাম। এন্ড and আপনি I জাস্ট am আসার আগে very একটু কাইন্ডলি একটা very কল করে eager to আসবেন learn. তাহলে হবে। I am very eager to learn, to get help from you. I want to থ্যাংক ইউ develop সো মাচ। myself as a good teacher because I love this profession. I prefer this profession too much. My wife and I also teacher, থ্যাংক ইউ। and in future I want to be a mentor of the students so that they can love me from শিওর, their heart. ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো এবং শুভকামনা রইলো ভাইয়া। Thank you very much. জি, মোস্ট ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না হলে আমরা আসলে সেশনটা ক্লোজ করে দিব, অলরেডি 10টা বেজে যাচ্ছে আর কি, 5 মিনিট কম 10টা বাজে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি ওপেন করে দিচ্ছি, সো দ্যাট আপনাদের কারো যদি কোনো কোয়েরিজ থাকে পরবর্তীতে আপনারা গ্রুপেও লিখে দিতে পারবেন, আমাদের টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে আর কি। সো থ্যাংক ইউ সবাইকে। বেশ অনেক লম্বা সময় 2 ঘন্টা আমাদের সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া রইলো যাতে আপনারা আপনার যেই উদ্দেশ্য নিয়ে জয়েন করেছিলেন সেশনটাতে সেটাতে যেন আপনারা সফল হতে পারেন আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান, সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।